আপনি অনামিকা? হ্যাঁ। রাত 2টো বাজতেই উমরের মেসেজ আসে। আমি ছাদে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো, সারপ্রাইজ আছে। ঘুম ঘুম চোখে নোটিফিকেশনের দিকে তাকিয়ে অনামিকা হাসে। এত রাতে ভালোবাসার মানুষটি তার সাথে দেখা করতে চলে এলো। চোখে কাজল দিয়ে চুল ঠিক করে নিজেকে আরও কিছুটা আকর্ষণীয় করে চুপি চুপি ছাদের দিকে পা বাড়ায়। ওমর অনামিকাকে দেখে এগিয়ে আসে। জড়িয়ে ধরতে চাইলেই অনামিকা তাকে বাধা দিয়ে বলল। বিয়ের পর, এখন ধরো না। ওমর কিছুটা চুপসে যায়, আবারও বলল। বিয়ে হবে সেটা পরের বিষয়, চলো আজ রাতটা আমার বাসায় কাটাই, সকাল হওয়ার আগে এনে দেব তোমাকে। অনেক দিন পর সুযোগ পেয়েছি, আজ বাড়িতে কেউ নেই, আমরা একা অনেক সময় কাটাতে পারবো। অনামিকার রাগ হয়, সে যেতে নারাজ। ওমরও জোর করছে। এক পর্যায়ে ওদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তুমুল ঝগড়ার পর অনামিকা বলল। ভালোবাসার জন্য প্রমাণ দিতেই পারি, তাই বলে নিজের সরেই দিব, এতটা বোকা আমি নই। ওমর রাগ সংযত করে। তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? বললাম তো চাকরিটা পেলেই বিয়ে করবো, সমস্যা নেই তো। সেটা পরের ব্যাপার, বিয়ের পর সব হবে। তোমার অধিকার থাকবে আমার উপর। এখন আপাতত এসব বন্ধ দাও। 200 টাকায় হাজারো নারী পাওয়া যায়, তারা সুখ দেবে, তাদের কাছে যাও। আমি তাদের মতো সস্তা না যে বিয়ের আগেই এসব করব। ওমরের চোখ মুখ বিকৃত হয়ে যায়। মুহূর্তেই তার আসল রূপ বেরিয়ে আসে। তোকে কি এসব মজা দেখার জন্য এত রাতে ডেকে এনেছি? এমন করে কথা বলছো কেন? তুমি বলেছিলে আসতে, ভালোবাসি বলেই দ্বিতীয়বার না ভেবে চলে এলাম লুকিয়ে। তাই বলে এমন নোংরা প্রস্তাব তোমার থেকে আশা করিনি। আজ পর্যন্ত হাতটাও ধরতে দিলি না। কিসের রিলেশন, কিসের কি? আমি তোকে ভালোবাসি না। তুমি কি ভালোবাসা মানে শরীর মনে করো? তোমার ভালোবাসা তাহলে কি ভুল ছিল? তোরটা ভুল ছিল না, তাই আজ তোকে ভালোবাসা দেব। কি করবে তুমি? শুধু তুই দেখ। ওমর ঝাঁপিয়ে পড়ে অনামিকার শরীরে, দেয়ালে ঠেস দিয়ে ধরে মুখ চেপে ধরে। গগন বিধারী চিৎকার দিতে গিয়েও স্বর হারিয়ে ফেলে অনামিকা। বলতে থাকে। তুমি এটা করতে পারো না ওমর, আমি তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা দিয়ে আমার কাজ নেই, আমার চাই তোর শরীর, তাই এতদিন সহ্য করেছি। তোকে কেন, কাউকেই ভালোবাসি না। আমি এই পর্যন্ত 6 জনের তোর মতো অবস্থা করেছি। অনামিকা ব্যথায় কুঁকিয়ে ওঠে। অশ্রু তার বাধা মানছে না। ভালোবাসার মানুষটি তাকে ঠকালো। রাগে থুতু ছুঁড়ে মারে ওমরের দিকে। ওমর কিঞ্চিতও নাক সিটকায় না, থুতুটা চেটে নেয়। বলল। সুন্দরী মেয়েদের থুতু অনেক স্বাদ। দীর্ঘ 30 মিনিট পর ওমর তাকে ছেড়ে দেয়। এক ধাক্কায় ছুঁড়ে ফেলে রেলিংয়ের সাথে। মাথায় অনেকটা ব্যথা পায় অনামিকা। ওমর বিশ্রী হাসি দিয়ে চলে যেতেই বলল। আজ অনেক ভালোবাসা দিলাম তোকে, কিছুদিন পর সেই ভালোবাসার চিহ্ন আসবে তোর মধ্যে। আমি চলে গেলাম সুইডেন, কাল সকালে ফ্লাইট। অনামিকা কিছু বলার জন্য মুখ খুলতে পারে না। ভেতর থেকে একটা করুণ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রেমিক নামের নর পশুটি আজ তাকে খুবলে খেয়েছে, হরণ করেছে তার সর্বস্ব। ভেতর থেকে আহাজারি আসছে। ফুল ফোটার আগেই কলি হয়ে ঝরে পড়ে রইলাম আমি। সে প্রেমিক নয়, নরপশু ছিল বলে। অনামিকা ছাদ থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। হোস্টেলের 4তলা বিল্ডিংয়ের উপর থেকে এক নজর নিচটাকে দেখে নেয়। ঠোঁটে রক্ত লেগে রয়েছে, নোনতা স্বাদ ধার। রক্তের স্বাদ জিভে লাগতেই ছ্যাদ করে ওঠে। রক্তটাও বিষাক্ত মনে হচ্ছে এখন। পা দুটো নাড়াতে পারছে না। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে কেঁদে ওঠে। এই আকাশ সাক্ষী, সে আমাকে ভালোবাসেনি। সে আমাকে কখনোই ভালোবাসেনি। আমি ভুল, সে ভালোবাসেনি। অনামিকা নিচের দিকে তাকায়। বিদঘুটে অন্ধকার সব। মাথা থেকে রক্ত পড়ছে, পুরো শরীর ব্যথা। জামাটা ছেঁড়া। অর্ধনগ্ন শরীরের দিকে তাকিয়ে তার ঘৃণা ধরে। মরতে গিয়ে যেন অন্য সুর কানে আসে। না, মরবে না, অপরাধীকে শাস্তি দেবে। মনে হলো পেছন থেকে কেউ তাকে সাহস দিল। অদ্ভুত একটা শব্দ ভেসে আসে।
শেষ করে দাও সেই নরপশুকে যে তোমাকে কষ্ট দিয়েছে, যে ভালোবাসার অপমান করেছে, পবিত্রতা ভঙ্গ করে যে তোমাকে ঠকিয়েছে। তাকে তার অবস্থান বুঝিয়ে দাও। তাকে বুঝিয়ে দাও তুমি নারী, দুর্বল নও, তুমিও পারো প্রতিশোধ নিতে। অনামিকা প্রশ্ন ছুড়ে। কে কে কথা বললো? কোনো উত্তর আসেনি। তবে অনামিকা বুঝতে পারল কেউ আছে, সাহস দিয়েছে। আরও সাহস নিয়ে, আরও শক্তি নিয়ে অনামিকা ঘুরে দাঁড়ালো। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামে। এখন আর কষ্ট লাগছে না, মনে জেদ চেপে বসেছে। নিজের ঘরে ঢুকে অঝরে কাঁদে, নিজেকেই নিজে শুধাই। আজকের পর আর কখনো কাঁদবি না অনামিকা। প্রেম ভালোবাসা বিষাক্ত। আজকের পর ধ্বংস করে দিবি সব। আজকেই যত খুশি কান্না করে রে, কাল থেকে আর সুযোগ পাবি না। সকালে ঘুম থেকে উঠেই অনামিকা ওষুধ খেয়ে নেয়, যেন পরবর্তীতে কাল রাতের কোনো প্রভাব না পড়ে। দোকান থেকে ধারালো ছুরি নিয়ে বাড়ি ফেরে। নিজের ঘরে এসে ছুরিতে শান দেয়। প্রতিশোধের আগুনে চোখ তার চিকচিক করে ওঠে। ভাগ্য খারাপ ওমরের, ফ্লাইটটা মিস করে ফেলে সে। খবর নিয়ে জানতে পারলো অনামিকা একদম ঠিক আছে, কাউকে কিছু জানায়নি। তখন আরও শান্তি পায় ওমর। ওমরের দিন ভালো যাচ্ছিল, নির্ভয়ে সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু অনামিকার মনে ছিল ঘোর অন্ধকার। ওমরকে খুঁজছে সে। অনামিকা তার বন্ধু রোমানাকে কল করে তার বাড়িতে আসতে বলে। রোমানা আসতেই ওমরকে খোঁজার দায়িত্বটা তাকেই দিয়ে দেয়। যেখানেই দেখে সে যেন বলে তাকে। রোমান দায়িত্ব পেয়ে ওমরকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পেয়ে যায়। বাড়ির মোড়ে এসেছিল, কিন্তু রোমানা অনামিকাকে কল করতে গিয়ে থেমে যায়। তার মনে হলো অনামিকা ভুল করছে বা মিথ্যা বলছে। রোমানা ওমরের সামনে যায়। ভাইয়া একটা কথা শুনবেন? ওমর রোমানার দিকে তাকায়। কিছু বলবেন? জি, বলুন। আসলে আপনার খুব বিপদ। এসব কি বলছেন? মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, আমি শুধু এটাই বলছি আপনার খুব বিপদ। বাঁচতে চাইলে পালিয়ে যান। রোমানা কথাটা বলেই দৌড়ে চলে যায়। ওমর তার পেছন পেছন যায়, ধরতে পারে না, হাঁফিয়ে ওঠে। 3 দিন পর হঠাৎ অনামিকা দেখতে পেল ওমর একটা টং দোকানে বসে চা খাচ্ছে। প্রতিশোধের আগুনে ধক ধক করতে থাকে অনামিকার শরীর। নিজেকে শান্ত রেখে এগিয়ে যায় তার দিকে। ওড়নার ভাঁজে ধারালো ছুরি, মাথায় লম্বা ঘুমটা টেনে অনামিকা টঙ্গের সামনে উপস্থিত হলো। আর কয়েক কদম গেলেই সে তার কাঙ্ক্ষিত প্রতিশোধ নিতে পারবে। অনামিকা হাতের ছুরিটা শক্ত করে ধরে আছে। যে কোনো মুহূর্তে এটি ওমরের বক্ষ ভেদ করে যেতে পারে। অনামিকা ওমরের পাশে যেতেই কেউ তার হাত চেপে ধরল। বোকার মতো কাজ করো না, এখন উপযুক্ত সময় নয়। ফিরে এসো, সঠিক সময়ে হবে সব। থমথমে কণ্ঠস্বর শুনে অনামিকা পেছনে তাকায়। কাউকে দৃষ্টি গোচরে পড়ল না। চারপাশে কেউ নেই। চাওয়ালা বলল। কি চাই আপনার? অনামিকা বুঝে উঠতে পারছে না কে কথা বলল। কে তাকে সঠিক সময়ের অপেক্ষা করতে বলল। কে সে? দোকানিকে উদ্দেশ্য করে বলল। কিছু না। অনামিকা আড়ালে চলে গেল। চারিদিকে চোখ বুলাতেই দেখলো কয়েকজন পুলিশ অফিসার দোকানেই এসে বসেছে। কাউকে খোঁজ করছে তারা। অনামিকা শোনার চেষ্টা করলো। কোনো সিরিয়াল কিলার নিয়ে আলোচনা হচ্ছে। তারা ওই কিলারকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টা আগে থেকেই কিছুটা জানে অনামিকা। দেশের ভয়াবহ অবস্থা এখন, সবাই আতঙ্কিত। অনামিকা বুঝতে পারল কেন কেউ তাকে এখন প্রতিশোধ নিতে বাধা দিয়েছে। এখন যদি সে সবার সম্মুখে এত বড় অন্যায়টা করে ফেলতো, তাহলে নির্ঘাত পুলিশের হাতে যেত। ওমরের একটা কল আসে, সে কিছুটা আড়ালে যায়। ফিস ফিস করে কাউকে বলল। আজ রাতেই হবে তাহলে। আমি 12টা নাগাদ পৌঁছে যাব, তোরা অপেক্ষা করিস। ঘাপটি মেরে কিছুটা দূরে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা অনামিকার কানে গেল কথাটা। ইচ্ছে করছিল তখনই তার গলাটা কেটে দিতে নৃশংসভাবে, কিন্তু অপেক্ষা করতে হবে রাতের, তবেই নিরালায় কাজ সেরে বেঁচে যেতে পারবে। অনামিকা ট্রেনের টিকিট কাটে। রাতে কাজ শেষ করে বাড়ি চলে যাবে। পরীক্ষার পর ছুটি পেয়েছে কিছুদিন। রোমানাকে কল করে তার সাথে দেখা করার জন্য। রোমানা একটা মেসে থাকে তার বড় বোনের সাথে। যখন রোমানা কথা বলছিল অনামিকার সাথে, তখনই ওর বোন রামিয়া এসে হাজির হয়। যে কোনো সময় বের হয়ে যাওয়াটা রামিয়ার পছন্দ না,
তাই সে বাধা দেয়। রোমানা কোনো রকমে তাকে বুঝিয়ে বলে, শেষমেশ যেতে দিতে রাজি হয়। ভর দুপুরে সবাই খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়েছে। সব কিছু কেমন নির্জন। গলির মোড়ে একা হাঁটছে রোমানা। একটু আগেই অনামিকার সাথে দেখা করে এসেছে। অনামিকা চলে যাবে তাই দেখা করতে চেয়েছিল রোমানার সাথে, কিন্তু রাতের মিশনের কথা একদম বলেনি। রোমানার কেমন অস্বস্তি হচ্ছিল জায়গাটায়। আসার সময় তো সব ঠিক ছিল, কিন্তু এখন কি হয়ে গেল? চারিদিকে সে তুখর দৃষ্টি নিক্ষেপ করে। ম্যাচ কাছেই, তাই হেঁটেই যাওয়া আসা। রোমানার ভয় হতে থাকে। মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে, অথচ তারা বুঝতে পারছে না সেটা কে। পেছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না। নিরালায় হাঁটতে থাকে। কিছুক্ষণ পর আবারও মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকাতেই পুনরায় কিছুই চোখে পড়ল না। এবার রোমানা কিছুটা সাহস সঞ্চয় করে সোজা হাঁটা ধরে। আর পেছনে তাকাবে না। এমন সময় কেউ তার মুখ চেপে ধরে। শব্দ করতে পারছে না একদম। এক পর্যায়ে একটা কাপড় দিয়ে তার পুরো মুখ ঢেকে দেওয়া হয়। গোঙানির শব্দ আসছে শুধু, কথা আসছে না রোমানার। হাত পা ছড়াছড়ি করছে। কোনো লাভ হলো না। দুজন তরুণ তাকে ধরাধরি করে নিয়ে গেল কোথাও। ফেসবুক স্ক্রল করতে করতে অনামিকার চোখ যায় একটি খবরের দিকে। বলা হয়েছে একজন সিরিয়াল কিলার আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময় সে তার শিকার বানিয়ে নিতে পারে আমাদের। তাই নিজের এবং পরিবারের সচেতনতার কথা বিবেচনা করে কেউ রাতের বেলা ঘর থেকে বের হবেন না। যদি খুব জরুরি প্রয়োজনে বের হতে হয় তাহলে সেফটি নিয়ে বের হবেন। এটা দেখেই অনামিকার মাথা ঘুরে গেল। এমনিতেও সে প্রচুর ভয় কাতুরে একটি মেয়ে। রাগের বশে বলে ফেলেছে প্রেমিককে শাস্তি দেবে। এখন যদি রাতের বেলা বের হয় তাহলে সেই সিরিয়াল কিলার তাকেও নিজের শিকার বানিয়ে নেবে। মোবাইলে পুনরায় তাকাতেই দেখতে পাই সিরিয়াল কিলার এই পর্যন্ত 15 জনকে মেরেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো নৃশংসভাবে এক একজনকে হত্যা করা হয়েছে। সবারই চোখ তুলে নেওয়া হয়েছে এবং হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। আরও কিছু সময় আছে যেটা গোপন রয়েছে, সাধারণ জনগণের নিকট তুলে ধরা হয়নি। অনামিকা ফোনটা রেখে দেয়। ওর রুমমেট ইয়াশা তখন ফোনে কথা বলছিল তার বয়ফ্রেন্ড তন্ময়ের সাথে। অনামিকা তার হাত থেকে ফোনটা সরিয়ে নিয়ে বলল, ইয়াশা, তুমি কি সিরিয়াল কিলারের কথা জানো? ইয়াশা ফোনটা খপ করে নিয়ে ফোনের উপাশে থাকা তন্ময়কে বলল। রাখছি আমি, রাতে কথা হবে। কল রেখে ইয়াশা বলে, জানি। কি ভয়ঙ্কর সে। শুনেছি কেউ তাকে দেখতে পায়নি। অদ্ভুত এক কালোর কস্টিউম পরে থাকে নাকি, মুখে কালো মাস্ক, তার শরীরে 1 ইঞ্চিও কেউ কখনো দেখেনি। আচ্ছা, সে কি ছেলে নাকি মেয়ে? একটা ছেলে, এটা আন্দাজ করেছে সিআইডি টিম। দেশের সবগুলো সিআইডি এবং পুলিশ ডিপার্টমেন্ট এখন এই একজনকে নিয়ে ব্যস্ত। সাধারণ চুরি ডাকাতির কথা এখন তাদের মাথায় নেই। আমার খুব ভয় করছে। আমি যদি রাতে বের হই তাহলে তো আমিও তার রোশনালে পড়তে পারি। ইয়াশা মুখ থেকে অস্ফুট এক শব্দ বের করে। সে শুধু ছেলেদেরকেই মারে, কোনো মেয়েকে এখনো মারেনি। এর থেকে ধারণা করা যায় সে মেয়েদেরকে কিছু করে না। কথাটা শুনতেই অনামিকার মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। সে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে। রাতে বড় ধরনের কাজ করতে যাচ্ছে, তাই কিছুটা ঘুমিয়ে নেওয়া দরকার। চোখ বুঝতেই ফোনটা বেজে ওঠে। অসময়ে কারো ফোন দেখে না চাইতেই নোটিফিকেশনের দিকে তাকায়। রোমানার বড় বোন রামিয়া কল করেছে। অনামিকা কল ব্যাক করে। কি হয়েছে আপু? ওপাশ থেকে রামিয়া বলল, রোমানার ফোন বন্ধ বলছে, ওকে দাও তো একটু। অনামিকা আতকে উঠে বিছানা থেকে উঠে বসে। আপু, রোমানা তো অনেকক্ষণ আগেই চলে গেছে। কি বলছো? ও এখনো আসেনি তাহলে? কলটাও লাগছে না। আচ্ছা আপু, ট্রাই করে দেখছি। দেখো। অনামিকা কলটা রেখেই বাইরে বেরিয়ে যায়। যেতে যেতে ওর সব বন্ধুদের কল করতে থাকে। কিছু জানা যায়নি। কেউ জানে না রোমানা কোথায়। অনামিকার মনে সন্দেহ প্রখর হয়। হঠাৎ রোমানার উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা তার হজম হচ্ছে না। রামিয়াকেও কল করে বলে দেয় কেউ জানে না রোমানার বিষয়ে। অনামিকার মাথাটা ঘুরছে। কোথায় যেতে পারে রোমানা, কাউকে না বলে? এইসব ভাবতে ভাবতেই গলির মোড়ে এসে হাজির হয়। চারিদিকে কোলাহল। সময় গড়িয়েছে দেখে সবাই এখন বাইরে। বিকেল হয়ে এসেছে প্রায়।
অনামিকা চারিদিকে তাকাতেই কিছু একটা তার নজরে যায়। গলিতে থাকা একজন ছেলের হাতের ফোনটা দেখে মনে হয় সেটা রোমানার। ছেলেটার কাছে গিয়ে অনামিকা বলল। আপনার হাতের ফোনটা কার? ছেলেটা এমন প্রশ্ন শুনে হতবাক, অবাকান্বিত হয়ে বলল। আমার। একই স্টিকারের ফোন আমার বান্ধবীর ছিল। আপনি কি সত্যি বলছেন? আপনি এর ভেতরকার সব দেখে নিন। অনামিকাকে ছেলেটা তার ফোনের ওয়ালপেপার সহ সব দেখালো। দেখে তার তেমন কিছু মনে হয়নি, তাই ছেলেটিকে সরি বলে বিদায় নেয়। অনামিকা খেয়াল করলো ছেলেটির ঠোঁটে শয়তানি হাসি। ঠোঁটের এক কোণে নিয়ে রহস্যময় ভঙ্গিতে অনামিকার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা পর্যন্ত রোমানাকে খুঁজলো সবাই, কিন্তু পেল না। তাই বাধ্য হয়ে থানায় ডায়েরি করে। এই রাতের বেলা পুলিশরাও বের হতে যেন ভয় পায়, কারণ 3 জন পুলিশ অফিসারকেও ছাড় দেয়নি সেই কিলার। তবুও তারা দায়িত্বের কাছে নত। তাদের কাজই হলো মানুষকে রক্ষা করা। হাত গুটিয়ে বসে থাকা তাদের কাজ নয়। রাত 12টা বেজে 53 মিনিট। অনামিকা এখনও বসে বসে ভাবছে সে কি উমরের থেকে প্রতিশোধ নিতে যাবে নাকি যাবে না। রুমমেট ইয়াসার দিকে তাকিয়ে দেখলো সে বেঘোরে ঘুমাচ্ছে। অনামিকা ছোট ছোট পা ফেলে দরজা খুলে বাইরে বের হয়। কালো একখানা ওড়না গলায় জড়িয়ে ছুরিটা হাতে নেয়। পরনে তার প্যান্ট আর শার্ট। বের হয়ে হাঁটা ধরে। মানুষের বাড়ির আনাচে কানাচে ভেদ করে যেতে থাকে। উমরের বাড়ি যেতে তার কমপক্ষে 30 মিনিট লাগবে। রাস্তায় হাঁটতে হাঁটতেই অনামিকা বুঝতে পারে কেউ তার পেছনেই হাঁটছে। রাস্তা এতটাই বিদঘুটে যে কাউকে লক্ষ্য করতে পারল না সে। তবুও মনে অজানা এক ভয় কাজ করছে। পাশ থেকে শব্দ এলো। ভয় পেও না, ভয় পেলেই সবাই দুর্বল ভেবে আঘাত করে যায়। তোমাকে হতে হবে সাইক্লোন, সব তছনছ করে দিতে হবে। এগিয়ে চলো। ভেতরটা ভয়ে মোচড় দিয়ে উঠল অনামিকার। শব্দ করলো না, এগিয়ে চলল। এক পর্যায়ে পৌঁছে গেল উমরের বাড়িতে। দরজায় করাঘাত করতে যেতেই অচেনা একটি হাত অনামিকার ঘাড় স্পর্শ করে যায়। আচমকা স্পর্শে অনামিকা পেছনে ফিরে তাকায়। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মুখ কাপড় দিয়ে ঢাকা। অনামিকার হাতের ছুরিটার দিকে তাকায়। একটা রুমাল এগিয়ে দিয়ে বলল। এটা দিয়ে মরিয়ে ফেলো, যেন কোনো ফিঙ্গার প্রিন্ট না থাকে। বলেই প্রস্থান করলো। অনামিকা পেছন থেকে ডাকলো, কিন্তু সাড়া দিল না মেয়েটি। অনামিকার মনে হলো এটা তার চেনা কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরের রুক্ষতা আছে, কিন্তু চেনা সেটা। ভাবতে ভাবতেই ঘরের ভেতর থেকে এক প্রকার আওয়াজ অনুভব করলো। অনামিকা দরজাটা কিছুটা ফাঁক করে ভেতরটা দেখলো উমর আরও 3 জন ছেলের সাথে বসে বিয়ার খাচ্ছে। পাশেই একটি মেয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। অনামিকার শরীরে কাঁটা দিয়ে উঠল। চোখের কোণে জলের টইটম্বুর। উমর তার পাশে থাকা ছেলেটিকে পিঠে চাপড় মেরে বলল। মেয়ে মানুষ মানেই আনন্দ। উফ, স্বর্গীয় সুখ থাকে এতে। বস, মেয়েটা খাসা ছিল। কালকের জন্য আরেকটা জোগাড় করতে পারলেই কেল্লা ফতে। ঘাটের একদম কোনায় বসা ছেলেটি ঢুলতে নিচে পড়ে গেল। চেঁচিয়ে বলল। কে রে শালা, আমাকে ধাক্কা দিস আমাকে? পরক্ষণেই মাটিতে লুটিয়ে পড়ে। এক ঝলকেই ঘুমিয়ে পড়ে। তার নেশার পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। উমর মাথার উপরে থাকা ফ্যানটাকে উদ্দেশ্য করে বলল। তুই খুব সুন্দর, তোকে কাছে পেতে ইচ্ছা করছে, এদিকে আই। অন্যদিকে একজন সমানে বিয়ার গিলে যাচ্ছে। এক পর্যায়ে থেমে গিয়ে বিধ্বস্ত মেয়েটার ঠোঁটে লেগে থাকা রক্ত জিভ দিয়ে লেহন করে। অনামিকার চোখ ফেটে জল নেমে আসে। নরপিশাচ ছেলেগুলোকে দেখে তার পেটের নাড়িভুড়ি যেন বেরিয়ে আসতে চাইছে। উমর ক্লান্ত হয়ে পড়েছে। হাত পা ছড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। দুজন ক্লান্ত হয়ে এখনও ঢুলছে। এমন অবস্থায় অনামিকা ঘরে ঢুকে হাতে থাকা ছুরিটা শক্ত করে ধরে উঁচু করে। খাটের কোণে থাকা ছেলেটা ঝাপসা দেখতে পেল অনামিকাকে। মাথা ছাকি দিয়ে আরও গাঢ় করে দেখার চেষ্টা করলো। মেয়েলি মুখশ্রী চোখে ধরা দিতেই খাট থেকে নেমে পড়ে। নেশাক্ত চোখে তাকায় ওর দিকে। অনামিকা এগিয়ে এলো। ছেলেটি ওর একদম কাছে এসে বলল। এ তো দেখছি মেঘনা চাইতেই ফরোয়া। আসো, মজা হবে। অনামিকা ঠোঁটে ঘৃণা মাখা হাসি ফুটিয়ে তুলে বলল। হবে, দারুণ মজা হবে আজ, হতেই হবে। বলেই ছেলেটির বক্ষ বরাবর আঘাত করে। গল গল করে রক্ত বের হয়। ছেলেটি অনামিকার গলা চেপে ধরে। অনামিকা তাকে সুযোগ না দিয়ে পুনরায় পেটে আঘাত করে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে।
অনামিকা এগিয়ে যায় উমরের দিকে। এমন সময় তার পাশে থাকা ছেলেটি অনামিকার হাত চেপে ধরে। অনামিকা এক মুহূর্তও দেরি না করে তাকে আঘাত করে। নিস্তেজ হয়ে পড়ে ছেলেটি। বিধ্বস্ত মেয়েটার পাশে যায় অনামিকা। কী অবস্থা করেছে ছেলেগুলো তার! অনামিকা মেয়েটার হাত স্পর্শ করে। শরীরটা ভীষণ ঠান্ডা। মরে গেছে এতক্ষণে। কতটা কষ্ট পেয়ে মরেছে মেয়েটা। মরার সময় না জানি কী পরিমাণ আহাজারি করেছে, বাঁচার জন্য ছটফট করেছে, কিন্তু ছাড় দেয়নি পিশাচগুলো। অনামিকা ছড়ছড় করে কেঁদে ওঠে। মেয়েটার কষ্ট সে অনুভব করতে পারছে, কারণ কিছুদিন আগে সেও এমন কষ্ট সহ্য করেছিল। হয়তো মেয়েটার কষ্ট তার থেকে বেশি, কিন্তু একই পুরুষের থেকে পাওয়া। অনামিকার রাগে ফেটে পড়ে, উমরের গলা চেপে ধরে। ঘুম ছুটে যায় উমরের। ছটফট করে উঠে সে। পাশে থাকা কাঁচের গ্লাসটা তার হাতের আঘাতে ফ্লোরে পড়ে ঝনঝন করে উঠল। জেগে উঠে ফ্লোরে মরার মতো ঘুমানোরত ছেলেটি। অনামিকা এবং উমরকে হস্তাহস্তি করতে দেখে সেও যোগ দেয়। অনামিকার হাত দুটো চেপে ধরে। এমন সময় পেছন থেকে আবির্ভাব হয় রহস্যময়ী সেই মেয়েটির। তার হাতে থাকা স্ক্রুটি ছেলেটির চোখে ঢুকিয়ে দেয়, সাথে সাথেই প্রস্থান করে। অনামিকা তার চেহারাটা দেখার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। উমর এসব দেখে হতবাক। অনামিকার দিকে তাকিয়ে রাগ ঝাড়ে। তুমি এসব কি করছো? কেন এসেছিলে এখানে? তোকে মারতে, তোকে তোর পাপের শাস্তি দিতেই আমি এসেছি। আজকে তোর দিন শেষ। উমর তাচ্ছিলের হাসি দেয়। তুই মারবি আমাকে? হাসালি। তুই তো আজ এখানে শেষ। তবে আমি তো তোর বয়ফ্রেন্ড, তাই না? তাহলে আজকে একটু মস্তি করি, তারপর না হয় তোকে চিরসুখ দিয়ে মারবো। অনামিকা হাসে, ছুরিটা হাতে নিয়ে নিজের ঠোঁটে স্পর্শ করায়। উমরকে কিছুটা অবাক করিয়ে দিয়ে তার পেটে আঘাত করে। উমর পেটে হাত দিয়ে বসে পড়ে। অনামিকা তার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে। মেয়েরা দুর্বল নয়, তোর মতো কাপুরুষকে শাস্তি দিতে তারা পিছুপা হয় না। দেখ, আমি তোকে আজ তোর পাপের শাস্তি দিলাম। তুমি এমনটা করতে পারো না, আমি তোমাকে ভালোবাসি। অনামিকা উমরের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ভালোবাসা? তুই আদৌ ভালোবাসা শব্দের মানে বুঝিস? তোর মতো পিশাচ কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। বিদায়। বলেই অনামিকা ইচ্ছে মতো আঘাত করতে থাকে উমরের বুকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মাটিতে ধপাস করে বসে পড়ে। হু হু করে উঠে। বুকের ভেতরটা খা খা করছে। আর্তনাদ বেরিয়ে আসছে করটি থেকে। অনামিকা আর দেরি করলো না, তৎক্ষণাৎ বেরিয়ে গেল। পুরো শরীরে তার রক্তের ছোঁয়া। ভাঙা মনটাকে একটু একটু করে টেনে নিয়ে হোস্টেলে যায়। তাড়াহুড়ো করে পোশাক পরিবর্তন করে নেয়। সকাল হতেই ইয়াশা অনামিকাকে ডাকতে থাকে। ঘুম কাতুরে চোখে অনামিকা বলল, কি হয়েছে? এমন করছো কেন? আরে নিউজ দেখো তাড়াতাড়ি। বিরক্ত করো না, ঘুমোতে দাও। তুমি উঠো তাড়াতাড়ি। অনামিকা উঠেই আসার ফোনের দিকে তাকায়। আতকে উঠে অনামিকা মুখ চেপে ধরে বলে, আমি এসব কিছু করিনি। আমি জানি না কিভাবে হলো। ইয়াশা ঠোঁট বাঁকা করে বলে, তুমি কেন করবে? এটা সেই সিরিয়াল কিলারের কাজ। দেখো, একটা মেয়ে আর 4টা ছেলেকে আবার মেরে দিল। দেখো তাদের কি অবস্থা করেছে। অনামিকা তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। ফোনে দেখলো 4জন ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে। নৃশংসভাবে খুন করা হয়েছে, কিন্তু সে তো এসব করেনি। কে করলো এসব? অনামিকা আয়নায় খেয়াল করলো তার এক কানে দুল নেই। আতকে উঠে সে খুঁজতে থাকে চারিদিকে। মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার মানে রাতে উমরকে মারতে গিয়ে সেখানে ফেলে এসেছে। এত বড় বোকামি করে অনামিকার ভয় হতে থাকে। খুব শীঘ্রই তাহলে পুলিশ তাকে ধরতে আসবে। নিজেকে শান্ত করে বাইরে বের হয়ে আসে। ভেঙে পড়লে চলবে না, সবটা সামাল দিতে হবে। ওমরের বাড়ি গিয়ে দুলটা খুঁজতে হবে শীঘ্রই। কোনো মতেই যেন এটা পুলিশের নজরে না পড়ে। অনামিকা তৈরি হয়ে যায়, কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রুমানাকে কল করে আরও কয়েকবার, অথচ তার কোনো সন্ধান নেই। রাতে এতটাই দেরি করেছিল যে ট্রেনটাও মিস করলো অনামিকা। রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটছে অনামিকা। কোথা থেকে একটা ট্রাক এসে তাকে বাড়ি দিতেই যাবে, এমন সময় কেউ একজন তাকে ধরে ফেলে। অনামিকাকে বাঁচাতে গিয়ে ছেলেটা নিজেই অনেকটা আঘাত পেল। অনামিকা তার দিকে ঘুরেই ক্ষতটা পর্যবেক্ষণ করলো। তুমি এখানে? আর একটু হলে টাকের বাড়ি খেতে অন্যমনস্ক ছিলে কেন?
ওই আসলে আমি একটু ভয়ে ছিলাম। কিসের ভয়? যাকে, তুমি কি কলেজের দিকে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমার কিছু প্র্যাকটিক্যাল বাকি। আচ্ছা শোনো, রোমানাকে দেখেছো? তোমাদের সাথে কথা হয়েছিল? না তো, ওর সাথে আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গিয়েছিল। আসলে জিসানের সাথে বেশি সময় কাটাতো দেখে আমি নিজে তার সাথে রিলেশন করতে চাইনি। জিসানকে কোথায় পাবো? তার কোনো নাম্বার আছে তোমার কাছে? তা নেই, তবে জোগাড় করে দিতে পারি। তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও। অনামিকা জায়েদকে তার নাম্বার দিতে গিয়ে তার মনে হলো কাল রোমানা যখন ওর সাথে দেখা করতে গিয়েছিল তখন জায়েদ তাকে কল করেছিল, কোথাও যাওয়ার কথা বলেছিল, যেটা রোমানা অনামিকাকে বলেছিল। তাহলে জায়েদ কেন মিথ্যে কথা বলছে? কেন বলেছে তার রোমানার সাথে কথা হয়নি? কী রহস্য থাকতে পারে জায়েদ আর রোমানার মাঝে? অনামিকা নিজের ঘরে বসে আছে, ফেসবুক স্ক্রল করছিল। এমন সময় জায়েদের কল আসে। অনেকটা বিরক্তি নিয়ে অনামিকা কল রিসিভ করে। ওপাশ থেকে জায়েদ বলল, আমি জিসানের নাম্বার জোগাড় করতে পেরেছি, তোমাকে পাঠাই দিব। শিওর, এক্ষুনি দাও। আর একটা কথা, হ্যাঁ বলো। যদি তোমার আর রোমানার মাঝে ব্রেকআপ হয়েই যায়, তাহলে কাল দুপুরে কেন তাকে কল করেছিলে? এসব কি বলছে? আমি কেন ওকে কল করতে যাব? আমাদের মধ্যে সব শেষ। আমি বলেছি আমি তার মুখ দর্শন করতে চাই না, তাহলে কেন আমি ওকে কল করব? তুমি না করলে কে করেছিল? ও তো আমাকে বলেছিল তুমি কল করলে। আমি বলতে পারবো না সেটা, তবে বিশ্বাস করো আমি কল করিনি। ঠিক আছে, এখন আমি রাখছি। কে? অনামিকা কলটা রেখেই সাথে সাথে জিসানের কাছে কল করে, কিন্তু কল যাচ্ছে না, বন্ধ বলছে বারবার। একটু পরেই অনামিকার ফোনে কল আসে। ওর বান্ধবী অর্নি ওকে কল করে বলে জিসানকে কেউ মেরে ফেলেছে, সে বেঁচে নেই। অনামিকার হৃদস্পন্দন যেন থেমে যায়। এত এত মৃত্যু ঘটছে, নিজেও এর সাথে জড়িত ভেবে ভীষণ কান্না পাচ্ছে। এই যেন মরণের এক বিশাল আলোড়ন, চারিদিকে শুধু মৃত্যুর তাণ্ডব। কিন্তু জিসানকে কে মারল? তার সাথে কার শত্রুতা থাকতে পারে? এইসব ভাবতে ভাবতেই সে অর্নির কাছে আবার কল করে, জিসানের বিষয়ে জিজ্ঞেস করে। অর্নি বলে, জিসান এবং তার কিছু বন্ধুকে একসাথে কেউ মেরেছে, 4 জনের লাশ উদ্ধার হয়েছে। সবাই আন্দাজ করছে সিরিয়াল কিলারের কাজ এটা। একটু পর খবর পাওয়া যাবে কি হয়েছে। অনামিকার খুব হাঁসফাঁস লাগছে, নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে তার। এদিকে জিসান খুন হয়ে গেল, অন্যদিকে রোমানাকে পাওয়া যাচ্ছে না। এবার কিভাবে কি করবে সে? অনামিকার জ্বর আসে খুব, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, কাঁপছে ভীষণ। ইয়াশাও রুমে নেই, বাড়ি চলে গেছে। অনামিকা একা এখন, পাশে কেউ নেই যে তার সেবা করবে। এসব ভাবতে ভাবতেই যেন কপালে কারো স্পর্শ পায়, ঝাপসা চোখে তাকায়, কে? কে? কোনো উত্তর আসে না। আরও কিছুটা দম নিয়ে অনামিকা বলে, কে তুমি? ছায়াময়ী। এটা কারণ নাম হয় বুঝি? তুমি মিথ্যে বলছো। নিজেকেই নিজে এই নাম দিলাম, লোকচক্ষুর অন্তরালে থাকি আমি। আসল নাম দিয়ে কি করব? তুমি আমাকে সাহায্য করলে কেন? তোমাকে আমি সাহায্য করিনি, পাপীকে শাস্তি দিয়েছি। যাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই তাদের মারতে কিছুটা হাত বাড়িয়েছি। মাস্ক সরাও, আমি তোমাকে দেখতে চাই। তোমাকে আমার খুব আপন লাগে, মনে হয় এই কণ্ঠস্বর আমি চিনি। আমার খুব আপন এই কণ্ঠস্বর, আগেও শুনেছি অনেক। কে তুমি? সঠিক পরিচয় দাও। অসুস্থ তুমি, জেদ করো না। আমি এসেছি তোমাকে ঔষধ দিতে। দয়া করে, লাগবে না, তুমি চলে যাও। আমি চাই না আমাদের আবার দেখা হোক। বাবাকে কল করেছি, কিছুক্ষণের মাঝেই চলে আসবে আমাকে নিতে। তবে সেটাই ভালো হয়। চলে যায় মেয়েটি। অনামিকা ঘুমানোর চেষ্টা করে, বেহায়া ঘুম আসে না। কাঁপুনি এসে যায় অনামিকার। একটি গুপ্ত দল, যেটার নাম দেওয়া হয়েছে পিএসসি। এই দল সর্বক্ষণ ছদ্মবেশী শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তাদের একমাত্র কাজ সিরিয়াল কিলারকে ধরা। এই পর্যন্ত কোনো প্রমাণ তারা হাতে পায়নি। প্রতিটি কিলারের খুনের পেছনে একটা উদ্দেশ্য থাকে এবং তাদের প্রতিটি খুনের স্টাইল একই থাকে। প্রতিটি খুনই কোনো না কোনো প্রমাণ রেখে যায়, কিন্তু এক্ষেত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিটি খুনের সাথে যে সকল যোগসূত্র রয়েছে তার মধ্যে হাত কেটে ফেলা, চোখ উপড়ে ফেলা এবং আরেকটি নিম্নমানের কাজ হচ্ছে প্রতিটি পুরুষকে মারার পর তাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে, দেহ ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে, যেটা সাধারণের থেকে পুলিশ ডিপার্টমেন্ট লুকিয়ে রেখেছে।
কোনোরূপেই মিডিয়াকে জানতে দেয়নি। কোনো নির্দিষ্ট ডেট নেই এই খুনের, যে কোনো সময় খুনি তার কাজ করে অনায়াসেই পার হয়ে যাচ্ছে। এসিপি নোমান খান ইন্সপেক্টর সোহানের সাথে কথোপকথনে বসেছেন। অনেকদিন পর তিনি জয়েন করেছেন। এতদিন অসুস্থতার কারণে বিছানায় কাটাতে হয়েছে। দেশের এই দূর অবস্থা শুনে নিজেকে তিনি সামলে রাখতে পারেননি। ছুটে চলে এলেন সোহানের ডিপার্টমেন্টে। নোমান এক পর্যায়ে বলল, এই পর্যন্ত খুনের লিস্ট এবং যোগসূত্রগুলো কি কি? খুনের পরিমাণ 23। এর মধ্যে একটি মেয়েকে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। যে 4 জন ছেলের সাথে তাকে পাওয়া গেছে তাদের মৃত্যুর 1 ঘন্টা আগে মেয়েটা মারা গেছে। পোস্টমর্টেম থেকে জানা গেছে মেয়েটার মৃত্যুর আগে তাকে ধরা হয়েছে এবং এটাও প্রমাণিত যে সে 4 জন ছেলেই এই মেয়েটিকে ধর্ষণ করে মেরেছে। তার 1 ঘন্টা পর সিরিয়াল কিলার 4 জনকে মেরেছে। আমার জীবনে আমি এমন কেস দেখিনি যেখানে প্রতিনিয়ত খুন হচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। আর একটা জিনিস খেয়াল করেছি, 23 জনের মধ্যে 23 জনই নেশাদ্রব্য সেবন করত। এর মধ্যে অনেকের সদ্য ব্রেকআপ হয়েছিল। আমি জানি এই কথাগুলো কোনো কিছুই প্রমাণ করে না। আমি এটা বলাই সবাই আমাকে নিয়ে ট্রলও করেছে, কিন্তু স্যার এটা ফেলে দেওয়ার বিষয় না। হয়তো গার্লফ্রেন্ডকে ঠকানো ছেলেগুলোকে কেউ খুন করছে। এটা কিভাবে সম্ভব? আমার জানা মতে কিলার একজন ছেলে হলে আর একজন ছেলের এমন দশা কি করে করতে পারে? কথোপকথন এখানেই স্টপ রেখে এসিপি চলে যায়। মনে হলো তিনি কোনো যোগসূত্র পেলেন। অনামিকার বাবা বাবুল এসেছে ওকে নিয়ে যেতে। সন্ধ্যায় সব গুছিয়ে অনামিকা চলে যায় ওর বাবার সাথে। নিজের বাড়িতে গিয়ে অনেকটা খুশি হয় সে। শহরে এত খুনের ভিড়ে সে প্রচণ্ড ভয়ে ছিল। বাড়িতে অনামিকা, তার বাবা মা আর বড় এক ভাই অজয় থাকে। গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয়। রাতে অনামিকা শুয়েছিল, এমন সময় কারো কথা বলার শব্দ কানে আসে তার। অনামিকাদের বাড়িটা 1 তলা বিশিষ্ট। শেষের ঘরটাই থাকে অনামিকা। স্পষ্ট শুনতে পাচ্ছে অজয়ের গলা। সে কারোর সাথে কথা বলছে, বারবার কাউকে চলে যেতে বলছে, কিন্তু অপর পক্ষ যাচ্ছে না। অনামিকা টেবিল হাতড়ে মোবাইলে সময় দেখে। রাত 2টো বাজে এখন। এত রাতে তার ভাই কার সাথে বাইরে কথা বলছে। অনামিকা বাইরে বেরিয়ে আসে। তার হাঁটার শব্দ শুনে অজয় চমকে ওঠে, কথা বলা থামিয়ে দেয়। অনামিকা অজয়কে দেখতে পেয়ে এগিয়ে আসে। ভাইয়া কার সাথে কথা বলছিলে এত রাতে? অজয় চারিদিকে তাকিয়ে বলল, কই না তো, নেট পাচ্ছিলাম না তাই এখানে এসেছি। আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ ছিল তোর সাথে, কিন্তু কে? কেউ না। তুই এত রাতে বাইরে কেন? আসলে আমি ঘরে খুব গরম, তাই বাইরে এসেছি হাওয়া খেতে। তাহলে হাওয়া খেয়ে চলে যা, আমিও যাচ্ছি। অনামিকা কেমন সন্দিহান চোখে তাকায়। ভাইকে তার কেমন জানি লাগলো। মনে হয়েছে তাকে দেখে খুব ভয় পেয়েছে। কিন্তু কে ছিল যে এত রাতে দেখা করতে এসেছিল? অনামিকার মাথা ধরে আসে। একটু বেশিই চিন্তা করছে সে, ভয়ে আছে। পুলিশ যদি তার সত্যিটা জেনে নেয়। ঘরে গিয়ে আবার শুয়ে পড়ে। সকাল 9টা বাজে, অথচ অনামিকা উঠছে না। ওর মা নাসিমা আসে ডাকতে। এমন সময় দরজায় কারো করাঘাত শোনা যায়। নাসিমা অনামিকাকে না ডেকেই দরজা খুলতে যায়। পুলিশ দেখে নাসিমা খুব ভয় পেয়ে যায়। এত সকাল কেন তাদের বাড়ি পুলিশ আসবে? নাসিমা ভয়াতুর কণ্ঠে আবুল আর অজয়কে ডাকে। হাঁকডাক শুনে অনামিকাও উঠে যায়। দীর্ঘ হাই তুলে বাইরে বেরিয়ে আসে। পুলিশ দেখে অনামিকার পায়ের তলার থেকে মাটি সরে যায়। ভয়ে মুখ থমথমে হয়ে যায়। এগিয়ে যাবে নাকি পালাবে বুঝতে পারছে না। একজন পুলিশ অফিসার এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। আপনি অনামিকা? অনামিকার গলা খাদে নেমে আসে। নিজেকে শান্ত করে বলল, হ্যাঁ। পুলিশ অফিসার ওর কানের দুলটা এগিয়ে দিয়ে বলল, এটা কি আপনার? অনামিকা ভয়ে আতকে ওঠে। যে ভুলটা করে এসেছিল সেটাই এখন সামনে। নিজেকে ধাতস্থ করে বলল, হ্যাঁ, এটা আমার হতে পারে। এটা বলুন, আপনার দুল অপরাধপ্রবণ স্থানে পাওয়া গেল কেন? এটা বলেই একজন মহিলা কনস্টেবলকে বলল, একে নিয়ে চলো। অনামিকা কাকুতি জড়ানো কণ্ঠে বলে, না, আমাকে ছেড়ে দিন, আমি যেতে চাই না থানায়। বাবুল এগিয়ে আসে। আপনারা এভাবে আমার মেয়েকে নিয়ে যেতে পারেন না। আমাদের একটা সম্মান রয়েছে এলাকায়। অফিসার হাতের লাঠিটা ঘুরিয়ে এনে বলল, আমরাও আইনের লোক, আমাদের কাজে বাধা দিতে আসলে আপনাকেও জেলে যেতে হবে। দয়া করে নিজের পজিশনে থাকুন আর আমাদেরকে আমাদের কাজ করতে দিন। অজয় বলল, চলুন, আমিও আপনাদের সাথে যাচ্ছি। বাবুলের দিকে তাকিয়ে বলল,
চিন্তা করো না বাবা, আমি বোনকে নিয়েই ফিরব। অনামিকা ভয়ে মুখ চেপে ধরে আছে। থানায় নিয়ে যাওয়া হয় অনামিকাকে। জিজ্ঞাসাবাদ করার জন্য এলো ইন্সপেক্টর সোহান। হাতের লাঠিটা টেবিলের উপরে রেখে সবাইকে বেরিয়ে যেতে বলল। সোহান অনামিকার মুখোমুখি বসে, গলা খাকারি দিয়ে বলল। আমি যেসব প্রশ্ন করব তার যথাযথ উত্তর দেবেন। অনামিকা কিছু বলল না। সোহান প্রশ্ন ছুড়ে। ছেলেটি ওমর আপনার বয়ফ্রেন্ড ছিল? অনামিকা দৃষ্টি নত করে বলল। হ্যাঁ। ঠিক কবে আপনাদের শেষ দেখা এবং কথা হয়েছিল? কয়েকদিন আগে আমাদের ব্রেকআপ হয়েছিল। কি কারণে ব্রেকআপ হলো? আমি নিশ্চয়ই আমাদের পার্সোনাল বিষয়গুলো আপনাকে বলবো না। তা ঠিক, কিন্তু এখন সব বলতে হবে, কারণ এটা থানা। এখানে আপনার সঠিক উত্তরের মাধ্যমেই নির্ভর করছে অনেক কিছু। আপনি কি জানেন প্রতিনিয়ত কত কত খুন হচ্ছে? এসব একজনই করছে, সেটা আমরা জানি, কিন্তু উমরের বাড়িতে কেন আপনার গয়না পাওয়া গেল? আপনাকে কে বললো এটা আমার? আপনার বান্ধবী ইয়াশা বলেছে দুলটা আপনার। এখন আপনি বলুন, খুনের দিন রাতে আপনি কোথায় ছিলেন? আমি হোস্টেলে ছিলাম, ঘুমোচ্ছিলাম আমি। মিথ্যে, সত্যিটা বলুন, না হয় রিমান্ডে দেব। সামান্য একটা দুলের জন্য আপনি আমাকে অপরাধী বলতে পারেন না। একই রকম কানের দুল দেশে হাজারটা মেয়ের আছে। আমার 3 বান্ধবী একসাথে 3 জোড়া দুল নিয়েছিলাম। কিন্তু আপনি তার গার্লফ্রেন্ড ছিলেন। আর কোনো প্রমাণ পেয়েছেন? না। একজন পুলিশ সোহানকে এসে বলল। স্যার, মেয়েটার কল লিস্টে 4 দিন আগে উমর নামের ছেলেটা কল করেছিল, তাও আবার ভোর রাতে। সোহান অনামিকার দিকে এক ঝলক তাকিয়ে বলল। এখন কি বলবেন সেই দিন রাতেই আপনাদের ব্রেকআপ হয়েছিল? একদম ঠিক বলেছেন। ও আমাকে বলেছিল সারপ্রাইজ দেবে। যাওয়ার পর বলল সে আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবে না, অন্য কাউকে ভালোবাসে। সোহান মাথায় হাত দিয়ে চোখ মুখ খিচে ফেলে। খুব হাসফাস লাগছে। বিষয়টা দিন দিন আরও জটিল হচ্ছে। ভেবেছিলাম এবার হয়তো সেই কিলারের খবর জানতে পারবো। শিট। অনামিকা উঠে গিয়ে বলল। এখানে আমার কোনো কাজ নেই, আমি তাহলে আসি। কোনো দরকার লাগলে আবার ডাকবো নিশ্চয়ই। মনে হয় না আর ডাকতে হবে। অনামিকা চলে যায়। অজয় ওকে দেখে এগিয়ে আসে। আমি উকিলের সাথে কথা বলেছি, উনি আসছেন। লাগবে না আর, বাড়ি চল। নোমানের একমাত্র ছেলে মাহিয়ান। সে এবার সিআইডিতে নতুন জয়েন করেছে। নোমান হঠাৎ করেই পিএসসি গ্রুপে তাকে স্থানান্তর করলো। হয়তো নোমানের মাথায় অন্য কোনো প্ল্যান ছিল, তাই নিজের ছেলেকে এই গ্রুপের সাথে কাজ করতে বলল। মাহিয়ান সোজা নাকচ করলো, কারণ সে নতুন, এখনও বুঝে উঠতে পারছে না কি করবে। সবাই এতে বিরোধিতা করলো, কিন্তু নোমান তার কথায় অনড়। পিএসসিতে সদস্য সংখ্যা 50, মাহিয়ান সহ 51 জনে রূপ নিল। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল মাহিয়ান। শহরের দক্ষিণ দিক মাহিয়ান সহ তার 5 জন সহচরকে দেখার জন্য দেওয়া হলো। ওই দিকটা ছিল সবচেয়ে নিরাপদ, তাই মাহিয়ান এক প্রকার খুশি হয়। রাত তখন 1টা প্রায়। মাহিয়ান রাস্তায় টহল দিচ্ছিল, মনে মনে নিজের চাকরিকে ধিক্কার দিচ্ছিল। এসব দুর্গম কাজে সে নিজেকে খাপ খাওয়াতে পারে না। ছোট থেকে তার ইচ্ছে ছিল নায়ক হবে, অথচ হয়ে গেল সিআইডি অফিসার। বাবার জন্য সব মাটি। রাগের বশে পা দিয়ে একটি পাথরকে আঘাত করলো। সাথে সাথেই মেয়েলি একটি কণ্ঠস্বর ব্যথায় আর্তনাদ করে উঠল। মাহিয়ান চারিদিকে তাকিয়ে দেখল কেউ নেই। শব্দটা এসেছে ঝোপঝাড় থেকে, কিন্তু এখানে কোনো মানুষ যাবে কেন? লক্ষ্য করলো সেখানে কিছু একটা নড়ছে। মাহিয়ান এগিয়ে গেল। কে ওখানে? কোনো উত্তর আসলো না। সব কেমন শুনশান হয়ে গেল। মাহিয়ান আবারও বলল, কে আছে ওখানে? সামনে এসো, আমি বলছি। আবারও কোনো উত্তর আসলো না। আবারও ঝোপের আড়ালে কিছু লক্ষ্য করলো মাহিয়ান। কেউ থাকলে শীঘ্রই বেরিয়ে আসো, এভাবে চোরের মতো লুকিয়ে থাকার লক্ষণ থাকে কাপুরুষদের। তবুও কোনো উত্তর এলো না। মাহিয়ান ভয় পেল কিছুটা। ভূতের ভয় তার ভেতর নাড়িয়ে দিল, আর সামনে না গিয়ে আবার রাস্তায় টহল দিতে থাকে। কয়েক মিনিট পরেই আবার কারো হাঁটার শব্দ পেল। শুকনো পাতার উপর ফেটে যাওয়ার ছপ ছপ আওয়াজ। মাহিয়ান ঢোক গিলে নিজের পজিশনে থাকে। শব্দটা না শোনার ভান ধরে নিজের মতো হাঁটে। কেউ একজন তার পেছনেই আছে, এমনটা অনুভব হতেই পেছনে তাকায়। একটি কালো মূর্তি চোখে ভেসে ওঠে। মাহিয়ান দেরি না করে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। এবার কোথায় পালাবে? আমি তোমাকে ধরে ফেলেছি। অবয়বটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে অসফল হয়। মাহিয়ান বলল, কে তুমি? এভাবে ভূত সেজে আছো কেন? আমাকে ছেড়ে দিন, যেতে হবে দ্রুত। উফ, পরিচয় না দিলে যেতে দেব না। তোমাকে দেখে আমার কেন জানি সিরিয়াল কিলারের কথা খুব মনে পড়ছে।
বর্ণনামতে তোমার মতো এমন অদ্ভুত কস্টিউম পরে থাকে? আমি কোনো সিরিয়াল কিলারকে চিনি না, আমাকে যেতে দিন, না হয় আমি আপনাকে আঘাত করব। মাহিয়ান ওর হাতে থাকা স্ক্রুটি নিয়ে নেয়। এবার কি করে আঘাত করবে? তুমি নিশ্চয়ই সেই সিরিয়াল কিলার। আমি খুব ভুল না হলে তুমিই সে। না, আমি সে না। মাহিয়ান কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ঠিক বলেছো, তুমি সে না। ওইটা তো একটা ছেলে, আর তুমি হলে মেয়ে। আর যাই হোক, মেয়ে মানুষ এতগুলো খুন করতে পারে না। তাহলে আমাকে ছাড়ুন। ঠিক আছে, আর শোনো, এত রাতে বের হয়েছো কেন? বাড়ি চলে যাও। এভাবে রাতের বেলা রাস্তায় থাকা ঠিক না। দিনকাল ভালো নেই, পদে পদে বিপদ। ঘরে ফিরে যাও। আর কখনো এভাবে বের হবে না। দরকার পড়লে সাথে কাউকে নিয়ে বের হবে। ঠিক আছে। মাহিয়ান মেয়েটিকে ছেড়ে দেয়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, আহারে, বেচারি মেয়েকে অন্য কেউ হলে জেলে পুরে দিত। একদম সিরিয়াল কিলারের মতো পোশাক তার। খুব ভোরে সোহানের সাথে দেখা হয়। বন্ধুত্বের খাতিরে তারা কফি খেতে বসে দুজনে মিলে। এক পর্যায়ে মাহিয়ান সোহানকে কাল রাতের ঘটনা বলে। হেসেই বলল, কণ্ঠটা মেয়েদের একদম নেশালো, কিন্তু আমি তার চেহারা দেখিনি। কালো কস্টিউম ছিল, মুখে মাস্ক, চোখ দুটোই ঢাকা ছিল, হাতে একটা স্ক্রু। এমন কথা শুনে সোহান আঁতকে ওঠে। ও গড, তুই জানিস না কত বড় ভুল করলি। তুই এতটাও বোকা, আমি ভাবিনি। কি হলো? আরে এটা সিরিয়াল কিলার না, এটা একটা মেয়ে ছিল। কিলার তো একটা ছেলে। এটা সবাই আন্দাজ করেছিল তার বেশভূষা দেখে। আমরা এতজন থাকতে আমাদের সাথে দেখা হলো না, তোর সাথেই হতে গেল। সোহান মাথায় হাত দিয়ে বসে পড়ল। এমন পরিস্থিতিতে তার ঠিক কী করা উচিত বুঝে উঠতে পারছে না। মাহিয়ান বারবার বলছে, সরি, আমি বুঝতে পারিনি। এত কিউট কথা বলা মেয়েটা কি করে খুনি হতে পারে? আমি আসলেই বুঝতে পারিনি। স্ক্রুটা আমাকে দিয়ে এই মুহূর্তে বেরিয়ে যা, না হয় সব রাগ এখন তোর উপরে যাবে। মাফ করে দে ভাই। সোহান হনহন করে চলে গেল। মাহিয়ানের সাথে আর একটা কথাও বলল না। স্ক্রুটা পেয়ে অনেকটা শান্ত সে। এটা থেকে নিশ্চয়ই কিছু বের করতে পারবে সে আশায়। অনামিকার চাচাতো বোনের বিয়ে, তাই বাড়ির সবার সাথে সেও সেখানে যায়। যাওয়ার পথে খেয়াল করলো অজয় কারোর সাথে রেগে কথা বলছে। আলাদা সিটে থাকার দরুন অনামিকা কথাগুলো শুনতে পায় না, তবে অজয় রেগে আছে সেটা বুঝতে পারে। অনামিকার চাচাতো বোন নিপা, একটা ছেলের সাথে তার 4 বছরের সম্পর্ক ছিল, অবশেষে তা পূর্ণতা পাচ্ছে। এসব দেখে অনামিকার খুব মন খারাপ হয়। ভালোবাসার মানুষটি তাকে ঠকালো, অথচ এমনই একজন পুরুষ তার বোনকে ভালোবেসে বিয়ে করেছে। একা নিরালায় একটা বেঞ্চে বসেছিল অনামিকা। এমন সময় মোবাইলের বিকট শব্দ ভেসে আসে। ফোনের স্ক্রিনে তাকাতেই অনামিকার রাগ হয় প্রচুর। কলটা ধরেই ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আর কোনো কেস কি পাননি, নাকি আমাকে ফাঁসি দিয়ে তবেই শান্ত হবেন? ইন্সপেক্টর সোহান বলল, আপনি বড্ড জেদি, শান্ত হয়ে আমার কথা শুনুন। যা বলার তাড়াতাড়ি বলুন, আমি আপনার মতো এত ফ্রি সময় নিয়ে বসে থাকি না। ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন। সে আপনার পরিচয় যাই হোক, প্রথমত আপনি মানুষ, আর মানুষকে আমি কখনোই ভয় পাই না। ঠিক আছে, শান্ত হয়ে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। 1 মিনিটে আপনার কথা শেষ করবেন, আমি খুব বিজি এখন। কি এমন রাজকার্য করেছেন? বিয়ে বাড়িতে আছি, বোনের বিয়ে। আপনি কি আমার সাথে মজা করছেন? এটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার প্রশ্নের থেকেও? দেখুন, পুলিশ অফিসারদের আমার বিরক্ত লাগে। তারা ঘুষখোর, দেশের উপকার করার চেয়ে দেশকে শোষণ করে বেশি। সবাই একরকম না। যাই হোক, আপনার সাথে কথা বাড়াতে চাই না। আপনি দয়া করে উমরের সম্পর্কে বলুন। অনামিকার রাগ চড়ে বসে মাথায়। উমরের কথা উঠতেই ইচ্ছে করছিল মোবাইলের ভেতরে প্রবেশ করে সোহানকে কয়েক ঘা দিয়ে আসুক। সোহান বলল, উমরের সাথে কারো শত্রুতা ছিল? আপনার পর কোন মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়েছিল আপনি জানেন? তিনি কি কখনো? অনামিকা কলটা কেটে দেয়। সোহান পুনরায় কল করে। অনামিকা আবারও কেটে দেয়। সোহান বারবার কল দেওয়া সত্ত্বেও অনামিকা কেটে দেয়। শেষে ফোন বন্ধ করে দেয়। সোহানের কেমন খটকা লাগলো। অনামিকা বারবার সব কথা এড়িয়ে যায়। বিষয়টা তার হজম হচ্ছে না। মাহিয়ান খাটে চিত হয়ে শুয়ে আছে। নোমান তার বোকামির কথা শুনে খুব বকেছে, তাই শুয়ে শুয়ে চিন্তা করছে আর নিজেই নিজেকে বোকা বলে উপাধি দিচ্ছে। এটা কিছুক্ষণের জন্য, একটু পর আবার নিজেই বলছে, এত নরম যার হাত, সে কি করে সিরিয়াল কিলার হতে পারে যে এত এত ছেলেকে খুন করেছে? তার একটু বডি নেই,
কোন শক্তি দিয়ে সে সবাইকে মারে? এটা কিভাবে সম্ভব? মাথা ধরে আসে মাহিয়ানের, উপরে দুহাত তুলে বলল, ও আল্লাহ, বোকামির চরম পর্যায়ে আছি আমি, নামতে পারছি না। এর থেকে পরিত্রাণের উপায় হলো ওই কিলারকে, সরি, অদেখা ছায়াময়ীকে ধরা। আরেকবার আমাদের দেখা করিয়ে দিন প্লিজ প্লিজ প্লিজ। এবার ধরলে আর ছাড়বো না, সুপারগ্লু সাথে রেখে দেব। সব শেষে শান্ত মনে বেরিয়ে গেল রাতের মিশনের জন্য। বিয়ে বাড়ির গমগমে পরিবেশ থেকে নিজেকে আড়াল করে রেখেছে অনামিকা। কারোর সাথে কথা বলছে না ঠিক মতো। কেউ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ অথবা না বলে উত্তর শেষ করে দিচ্ছে। ওর চাচাতো বোন তাহমিনা বিষয়টা খেয়াল করলো, ওর পাশে গিয়ে বসলো। এতে কর্ণপাত করলো না অনামিকা, নিজের ধ্যানে মগ্ন সে। তাহমিনা আগ বাড়িয়ে বলল, মন খারাপ নাকি তোর? না। তাহলে সবার সাথে কথা বলছিস না কেন? সবাই অত মজা করছে আর তুই বসে আছিস একা। ভালো লাগছে না, চলে যা। কি হয়েছে বলা কি, তারপর না হয় যাব। এরই মাঝে আলভি আসে, অনামিকার বড় চাচার ছেলে সে। এসেই অনামিকার হাত টেনে ধরে বলল, চল আমার সাথে, সারপ্রাইজ আছে। অনামিকার রাগে কটমট করে ওঠে। হাত ছাড়ো বলছি। কেন, কি হয়েছে? চল তুই আমার সাথে। আমার হাত ছেড়ে দাও বলছি। ছাড়বো না, কি করবি? হাসতে হাসতে বলল আলভি। কিছু বুঝে ওঠার আগেই অনামিকা ঠাস করে চর বসিয়ে দিল আলভির গালে। বেচারা আহাম্মকের মতো গালে হাত দিয়ে নির্নিমেষ অনামিকার দিকে তাকিয়ে আছে। অনামিকা কাটকাট গলায় বলল, মেয়েদের ছুতে অনেক ভালো লাগে তাই না? আর কখনো আমাকে টাচ করবেন না, আজকের কথা মনে রেখো। বলেই পায়ে শব্দ করে অনামিকা প্রস্থান করে। বাড়ির গেটের সামনে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। মনে মনে বলল, এখানে কিছুটা শান্তি, কেউ নেই ধারে কাছে, ভেতরটা যেন মানুষের সমাগমে মুখর হয়ে আছে। অনামিকা বুকে হাত দিয়ে চোখ বুঝে। আলভি এখনো ঠাই দাঁড়িয়ে আছে, এখনো বুঝতে পারিনি তার সাথে ঠিক কী হলো একটু আগে। রিপা বিষয়টা লক্ষ্য করে, এগিয়ে আসতে চাইলে নানা রকমের নিয়মে বাধা দেয় বড়রা। তাহমিনা আলভিকে ধরে ঘরে নিয়ে যায়। অনামিকার চোখ খুলতেই ভয়ে চিৎকার করে ওঠে। সামনেই দাঁড়িয়ে আছে সোহান। আতঙ্কে কেঁপে ওঠে অনামিকা। পাশ কেটে চলে যেতে চাইলেই হোঁচট খায়। সোহান ধরে ফেলে ওকে। ইচ্ছে করে পড়ে গেলেন নাকি কারো কোলে পড়ার শখ? একজন পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে রাগে গা রি রি করে ওঠে অনামিকার। চোখ মুখ শক্ত করে বলে, আমার শখ নেই ততটা, ছাড়ুন আমাকে। সোহান ছেড়ে দেয় অনামিকাকে। পাশ ঘেঁষে কানের কাছে মুখ নিয়ে বলল, ঘটনাস্থলে আপনি উপস্থিত ছিলেন সেটা প্রমাণিত, তবে খুনটা করেছেন কিনা বের করতে পারিনি। এখন সত্যিটা বলুন। নিজের মুখটা বন্ধ রাখুন আর চলে যান এখান থেকে। কেউ তো দাওয়াত করেনি, তাহলে কেন এসছেন? আমার মনে হয়েছে আপনি কিছু লুকাচ্ছেন, তাই চলে এলাম। ইনকোয়ারি করতে এসছেন, তা এত সাজগোজ কেন? মনে হচ্ছে বিয়েটা আপনার হবে। বিয়ে বাড়িতে পুলিশ আসা নিশ্চয়ই ভালো লক্ষণ নয়, তাই একটু সাজগোজ আর কি। অবশ্য এখানে আমি আপনার উপর নজর রাখতে এসেছি, সো বাই। বলেই সোহান বাড়ির দিকে পা বাড়াতেই অনামিকা তাকে বাধা দিয়ে সম্মুখ বরাবর অগ্রসর হয়। আপনি কেন আমার পিছু ছাড়ছেন না? তার আগে বলুন, আপনি কেন আমাকে আমার ডিউটি করতে দিচ্ছেন না? আপনি একটা বলুন। অনামিকা পা বাড়াতেই অসাবধানতা বশত পুনরায় পড়ে যায় সোহানের গায়ে। আমি বুঝতে পারলাম না, তোমার কি আমার বডি খুব ভালো লেগেছে নাকি? বারবার আমার গায়েই পড়ো কেন? খুব ভালো লেগে গেছে নিশ্চয়ই আমাকে। আসলে কি জানো, আমি এমনিতেই খুব স্মার্ট হট, তোমার ভালো না লাগার কোনো কারণই নেই। অনামিকা নিজেকে সামলে নিয়ে বলল, চিকার মতো বডি নিয়ে আপনি নিজেকে হট বলছেন? ও নো, মানুষ কিভাবে এমন আজগবি প্রশংসা নিজেকে নিয়ে করতে পারে? তুমি বিশ্বাস করো বা না করো, আমি সত্যি ভীষণ হ্যান্ডসাম একটা ছেলে। তুমি হয়তো জানো না, আমার পেছনে হাজারটা মেয়ে ঘুরে। তারা হয়তো বাস্তবে কখনো গন্ডার দেখেনি, তাই আপনাকে সচক্ষে দেখে সে তৃষ্ণা মিটিয়ে নিল। বলেই অনামিকা ঠোঁট বাঁকিয়ে চলে গেল। সোহান অদ্ভুত রহস্যময় এক হাসি দিল, যেন সে এটাই চেয়েছে। অনামিকা ঘরে ঢুকতেই তাহমিনা এগিয়ে এলো। জহুরি দৃষ্টি বুলিয়ে জিজ্ঞেস করে, ছেলেটা কে রে অনু? অনামিকা থমকে দাঁড়ায়। কোন ছেলে? যাকে একটু আগে জড়িয়ে ধরেছিলি, কথা বলছিলি দেখলাম। তেমন কোনো ব্যাপার না। থাক, আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। বয়ফ্রেন্ড হবে নিশ্চয়ই, না হয় জড়িয়ে ধরবি কেন? অনামিকা কিছু না বলে চলে যায়। কারোর সাথে কথা বলতেও ভালো লাগছে না ওর।
নিজেকে ঘরেই আটকে রাখলো। কিছুতেই সোহানের সাথে আর যেন দেখা না হয়। রাত অনেকটা গভীর হতেই অনামিকা হাঁসফাঁস করে। অনেকক্ষণ বাইরে বের হয়নি বলে মনটাও বিষিয়ে উঠেছে, তাই হাওয়া খেতে বারান্দায় যায়। এখান থেকে স্পষ্ট দেখা যাবে বিয়ের তোড়জোড়। অনামিকা একটা চেয়ার টেনে বসলো। এমন সময় আবছা থেকে বেরিয়ে আসলো কেউ। হঠাৎ উপস্থিতি অনামিকার হৃদয় কাঁপিয়ে দিল। প্রচণ্ড শক্তি দিয়ে চিৎকার করে উঠল। সোহানকে অন্ধকারের সামনে দেখে অনামিকা আঁতকে ওঠে। রাতের বেলা সে এখানে কি করছে? অনামিকা জানালার গ্রিল ধরে দাঁড়ানো। বিচলিত হয়ে ঘরের দিকে পা বাড়ায়। দীর্ঘশ্বাস নিয়ে চোখ খুলতেই দেখতে পাই সামনে সোহান। ভূত দেখার মতো চমকে উঠে অনামিকা। হিচকি উঠে যায় ওর। একটু আগে বাইরে ছিল, কি করে এত তাড়াতাড়ি ওখানে চলে এলো সোহান? সোহান তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দেয়। অনামিকা ঢক ঢক করে পুরো পানিটা সাবার করে নেয়। সোহান গ্লাসের জন্য হাত বাড়িয়ে দিতেই অনামিকা সেটা না দিয়ে নিজেই টেবিলের উপর রেখে দেয়। কারো যে আমার প্রতি এত ফিলিংস ভাবতে পারিনি। আসলে আমি মানুষটাই এমন, মেয়েরা আমাকে দেখলে এমনটাই করে। কেউ কেউ তো মাথা ঘুরে পড়েই যায়। নিজেকে নিয়ে কি ভাবেন বলুন তো? সেই তো চিকার মতো একটা শরীর, তা নিয়ে এত ভাব? কি যে বলো, আমার মতো ছেলে তুমি পাবে কোথায়? এত কিউট অ্যান্ড হ্যান্ডসাম ছেলে কখনো দেখেছো? গোফওয়ালা তিতমির মনে হচ্ছে, ঢ্যাঁড়সের কঞ্চির মতো গায়ে গরম নিয়ে এসছে নিজেকে হ্যান্ডসাম বলতে। কেমন মেয়ে তুমি? সামনে একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে দেখতে পেয়েও বসতে বলছো না, আবার অপমান করছো। আপনি সুপুরুষ? হাউ ফানি! দেশে কি চামচিকার অভাব পড়েছিল যা আপনাকে সুপুরুষের উপাধি দেব? বলেই হাসলো অনামিকা। সোহান মুখ গোমরা করে কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, আমরা কিছুক্ষণ গল্প করি। বিনা দাওয়াতে চলে এসছেন, সংকোচ নেই নাকি? হ্যাঁ, চলে যান বলছি। সোহান ঠোঁটে শুষ্ক হাসি দিয়ে বলল, তাহলে কি বাইরে গিয়ে সবাইকে বলবো আমি একজন পুলিশ, তাদের আদরের মেয়েকে ধরতে এসেছি? বলেই সোহান বাইরের দিকে পা দিল। ঠোঁটে তার শয়তানি হাসি। অনামিকা উপস্থিত কাণ্ডে হকচকিয়ে ওঠে। সোহানের সম্মুখে গিয়ে দাঁড়ায়। দাঁড়ান। সোহান বিচলিত হাসলো। পেছনে ফিরে তাকালো অনামিকার দিকে। দরজার পাশে পর্দায় লাগানো মুক্তগুলো কয়েকটা সন্তর্পণে ছিঁড়ে নিচে ফেলে দেয় অনামিকা। তারপর বলল, আপনি যেতে পারেন। সোহান আরও কিছুটা অবাক হয়। ভেবেছিল অনামিকা ভয় পাবে, কিন্তু তার কোনো আভাস পাচ্ছে না সে। সামনে পা বাড়াতেই মুক্ততে বাধা খেয়ে পা পিছলে পড়ে যায়। কোমরে অনেকটা ব্যথা পেয়েছে। বেশ বুঝতে পেরেছে এটা অনামিকার কাণ্ড। অনামিকা কিছু না জানার ভান ধরে চারিদিকে দেখতে থাকে। উপরে আঙ্গুল উছিয়ে কিছু শোনার চেষ্টা করে, যেন সে খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত এই মুহূর্তে। এই ঘরের প্রতিটা বালুকানা গুণে শেষ করতে হবে তাকে। সোহান অনামিকার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, চোখে দেখতে পাও না নাকি? উঠতে সাহায্য করো আমাকে। গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত করেছে সোহান। এমন ভান করে অনামিকা বলল, দেখছেন না কাজ করছি। আমাকে উঠতে সাহায্য করো। মেয়েদের সিম্পাথি নেওয়ার চেষ্টা করছেন তাই না? অবশ্য আপনি তো এমনই। সোহান রাগে গজগজ করে উঠে কিছু বলতে যাবে, তখনই অনামিকা সরে যায়। মেঝেতে খানিকটা পানি পড়েছিল, তাতে সোহানের পাঞ্জাবিটাও খারাপ হয়ে যায়। এমন বিপদে সোহান নিজেকে উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে কেমন। অনামিকা সেটা খেয়াল করতেই তার কিছুটা মায়া হয়। এগিয়ে আসে সোহানের দিকে, হাত বাড়িয়ে দেয়। উঠে আসুন। সোহান অভিমানের সুরে বলল, নো থ্যাঙ্কস, আমি উঠতে পারবো। ওকে ঠিক আছে। সোহান রাগ করে বলেছিল কথাটা, কিন্তু অনামিকা তো আরও জেদি। সোহান উপায় না পেয়ে হাত বাড়িয়ে দেয় অনামিকার দিকে। অনামিকা বাঁকা হেসে সোহানকে উঠায়। এত ওজন কেন আপনার? আমি হাঁপিয়ে গেলাম আপনাকে তুলতে গিয়ে। এমন উদ্ভট প্রশ্ন সোহান উপেক্ষা করে অনামিকা পুনরায় শুধায়, আপনি ঠিক আছেন? প্রশ্নটা সোহানের কাছে বিদ্রুপাত্মক মনে হলো, তবুও বলল, আমি ঠিক আছি। আপনার পাঞ্জাবিটা নোংরা হয়ে গেছে, এটা পরিবর্তন করে নিন। ঠিক বলেছ। বলেই সোহান পাঞ্জাবি খোলার প্রস্তুতি নেয়। ঠোঁটে তার শয়তানি হাসি। এমন বেহায়াপনার কাছ থেকে অনামিকা গলা খাকারি দিয়ে ওঠে। লাজ লজ্জার মাথা খেয়েছেন নাকি? আমার সামনে আপনি এখন এসব দেখুন, অন্য ঘর আছে, সেখানে গিয়ে চেঞ্জ করুন, এখানে না। সোহান কিছুক্ষণ ভেবে বলল, এই না বললে আমার চিকার মতো বডি, এখন না হয় চাক্ষুষ করে নাও, ফিদা না হয় পারবে না। আসো, বড় বড় চোখ করে দেখে নাও আমার। বলেই আগের পজিশন নিয়ে পাঞ্জাবি পরিবর্তন করতে চায়।
অনামিকা দাঁতের দাঁত চেপে ধরে বলল, আমি দেখতে চাই না, আমার সামনে থেকে সরুন। সোহান কোনো কথা না শুনে নিজের মতো বলল, এই বডি দেখে তো সব মেয়ে পাগল, তুমিও দেখে নাও, আর সন্দেহ থাকবে না আমার বডি স্ট্রাকচার নিয়ে। অনামিকা এমন অবস্থায় আর এক মুহূর্ত দেরি না করে সোজা দরজার দিকে পা বাড়ায়। চোখ দুটো বন্ধ করে নিয়েছে। পেছন থেকে সোহান অনেক ডাকলো, কিন্তু অনামিকা আর একটা কথাও না বাড়িয়ে প্রস্থান করে সোজা বাইরে চলে গেল। সোহান দীর্ঘশ্বাস নিয়ে খাটে বসলো। কিছু একটা চিন্তা করে আবার উঠে দাঁড়ায়। কপালে তার গভীর চিন্তার ভাঁজ। অস্পষ্ট উচ্চারণ করলো কিছু। চারিদিকে ভালো করে নজর বুলিয়ে বাইরে বেরিয়ে আসে। রাত এখন অনেকটা। মাহিয়ান তার সাথে 5 জন অফিসার নিয়ে বেরিয়েছে। শহরের দক্ষিণ পশ্চিম কোণে আজ টহল দেবে। গোপন খবর পেয়েছিল এখানে কিছু একটা খারাপ হতে যাচ্ছে। দিঘির পাড়ের আলোকসজ্জায় আচ্ছাদিত জায়গাটাই মাহিয়ান বেছে নিল। অপর সহচরদের বলল, আপনারা অন্ধকারে যান, অন্ধকার মানেই ভয়ের আর এক নাম। আমি যেতে চাই না। 5 জন এজেন্টের হাসির চমক দেখা যায়। মাহিয়ান ঘাবড়ে গিয়ে বলল, আসলে আমি বলতে চেয়েছিলাম দিঘির পানি হয়তো কিলারের প্রিয়, তাই সে হাত মুখ ধুতে আসবে এখানে, আর আমি অমনি ধরে ফেলতে পারবো। কেউ আর কিছু বলল না। এমনিতেও তারা মাহিয়ানকে গণ্য করে না, নিজেদের সাথে একটা ঝামেলা মনে করে, তাই ওকে এখানে রেখে যাবে বলেই ঠিক করে। সবাই চলে যেতেই মাহিয়ান নিজেই দিঘির পানিতে তাকালো। স্বচ্ছ পানিতে সে অবয়ব দেখতে পায় এক ছায়াময়ীকে, যার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়েছিল নির্জন রাতে। চিনতে পারেনি, তবে স্পর্শ পেয়েছিল। ওদিকে রাতটা ভীষণ বাজে যাচ্ছে অনামিকার। কোথাও একটু শান্তি নাই। যেখানেই যাচ্ছে সেখানেই সোহানের ছায়া। একটু মিষ্টি খাচ্ছিল, এমন সময় সোহান এসে হাজির। অনামিকার হাত থেকে কেড়ে নিয়ে নিজেই সাবার করে দিল পুরোটা। রাগে কটমট করে ওঠা অনামিকা 2 কথা শোনাতে গিয়ে আরও বিপত্তিতে পড়ে। তাহমিনা কোথা থেকে এসেই বলল, জিজু খেতেই পারে, এত রেগে যাচ্ছিস কেন? অনামিকা চোখ কপালে তুলে শুধায়, জিজুকে? থাক, আর লজ্জা পেতে হবে না, ইনি আমাদের ফিউচার জিজু। কি ঠিক বলছি তো জিজু? সোহানকে দেখিয়ে বলল তাহমিনা। অপ্রস্তুত হয়ে পড়ে সোহান। কী পরিচয় দেবে তা নিয়ে টানাপোড়েনে পড়ে যায়। অনামিকার দিকে একবার তাকিয়ে আবার ভাবতে শুরু করে। যতই পুলিশ অফিসার হোক, এই মেয়েদের বিষয়ে এখনো পড়া হয়ে ওঠেনি। তাহমিনা বলল, জিজু ভাবছেন কি? আমি কিন্তু আপনাদের দেখেছি জি। একটা ভাবলো। পরক্ষণেই তাহমিনাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলল, তুই ঠিক বলেছিস তামি, উনিই আমার বয়ফ্রেন্ড। দাঁতে দাঁত চেপে বলল, নিপার পরেই আমি বিয়ে করব ওনাকে। সোহান ভিমড়ি খায়, কাশি উঠে যায় তার। অনামিকা পানি এগিয়ে দিয়ে তার কানে কানে বলল, একদম চুপ করে থাকুন, কেউ যেন আপনার পরিচয় না জানতে পারে। সোহান চারিদিকে তাকিয়ে বিচলিত হাসে। ভালোই ফেসেছে ভেবে অস্কার দিতে ইচ্ছে করলো নিজেকে। শান্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি, আই হ্যাভ টু গো নাও। বলেই কোনো মতে কেটে পড়ল। সোজা বেরিয়ে গেল বিয়ে বাড়ি থেকে। গাড়িটা প্রাণপণে চালিয়ে রওনা দেয় অ্যাপার্টমেন্টের দিকে। মাহিয়ান ক্লান্ত পধনে দিঘির স্বচ্ছ পানিতে চোখ নিবদ্ধ করে বসে আছে পিড়িতে। চোখে মুখে পানি ছেটানোর জন্য নিচে নামে। হাত ধুয়ে কুলি করে নেয়। মুখে কিছুটা পানি ছেটানোর পর মনে হলো তার পেছনে কেউ আছে। সহসাই পাশ ফিরে দেখলো আবছা আলোয় আধো আধো দেখা যাচ্ছে কাউকে। সে হাত ধুচ্ছে। মাহিয়ান কোনো প্রতিক্রিয়া না করে উঠে যেতেই তার খেয়াল হলো তার সামনে যে আছে তার গায়ে কস্টিউম। মুহূর্তেই মাহিয়ান কোনো কিছু না ভেবে সামনে থাকা অবয়বের হাত চেপে ধরে। মাহিয়ান বুঝতে পারে এই সেই মেয়ে যার সাথে দেখা হয়েছিল আগে। অসাবধানতা বশত মেয়েটির চোখে চশমা পড়ে যায়। কালো কৃষ্ণ পল্লব ফুটে ওঠে। মাহিয়ান বিমোহিত চোখে তাকিয়ে থাকে। এতটাই মুগ্ধ চোখে তাকিয়েছিল যে সেই সুযোগের ব্যবহার করে মেয়েটি সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাহিয়ানকে। ছুটে চলে যেতে লাগলেই মাহিয়ান তার বাম হাত ধরে ফেলে। মেয়েটি হাতে থাকা স্ক্রুটি দিয়ে আঘাত করতে গেলেই মাহিয়ান সেটা নিয়ে নেয়। এক হাতে যথাসম্ভব শক্ত করে রাখে সে মেয়েটিকে। যতই সে খুনি হোক, পুরুষালী দাপট যুক্ত বাহুতে আটকা পড়ে যায়। শক্তিতে কুলিয়ে ওঠে না। মাহিয়ান আর এক মুহূর্তও বিলম্ব না করে সোহানকে কল করে। সোহান কল রিসিভ করতেই ওপাশ থেকে শব্দ আসে, হ্যালো সুয়ান, আছিস? না থাকলে কলটা ধরলো কে? এত রাতে কল করলি কেন? আমি অনেক বড় কাজ করেছি, আমি ধরে ফেলেছি ওকে। কাকে ধরেছিস? কেনই বা ধরলি?
ওকে আর কি, নাম তো জানি না, কি করে বলবো? ছেড়ে দে, কাকে না কাকে কেন ধরেছিস কে জানে। সেই মেয়েটা যার কথা তোকে বলেছিলাম, তুই বলেছিলি ছদ্মবেশী কিলার, আমি সামলাতে পারছি না, তুই আয় তাড়াতাড়ি। ও গড, কোথায় আছিস? সাথে কে কে আছে? কেউ নেই, আমি একা সামলাতে কষ্ট হচ্ছে। ওরা কোথায়? তুই ওদেরকে কল না করে আমাকে কেন করলি? আচ্ছা যাই হোক, আমি আসছি, তুই ওইখানেই দাঁড়া, যেভাবেই হোক আটকে রাখ তাকে। সোহান কলটা রেখেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মাহিয়ানের কথাগুলো এতক্ষণ মন দিয়ে শুনছিল তার বাঁধনে থাকা মেয়েটি। মাহিয়ানের বোকামি সে কিছুটা হলেও টের পেয়েছে। মেয়েটির কোনো ভাবগতি না দেখে মাহিয়ানের হাত কিছুটা হালকা করে প্রশ্ন করে, কে তুমি? কোনো উত্তর পায় না, চোখের পলক পড়ছে না মেয়েটির। মাহিয়ান আরও কিছুটা অবাক হয়। মুখের আবরণটা সরাতে গেলেই মেয়েটি খপ করে তার হাত ধরে ফেলে। তোমাকে দেখার এতটাও শখ নেই আমার। খারাপ লাগছে এটা ভেবে যে রান্না ছেড়ে তোমার মতো মেয়ে খুন করে বেড়াচ্ছে। বড্ড বেশি অবাক হচ্ছে বিষয়টা ভেবে। সব কেমন তালগাছ পাকিয়ে যাচ্ছে। শব্দটা বোধহয় তালগোল হবে। মেয়েটির মুখ থেকে এতক্ষণে শব্দ শুনে মাহিয়ানের বুকের ভেতর শীতল ধারা বয়ে গেল। মায়াবী কণ্ঠস্বর। ভাবছে মেয়েদের কণ্ঠে কি জাদু মিশ্রিত কোনো নেশাদ্রব্য থাকে? এতটাই মুগ্ধ হয় কেন? মাহিয়ানের গলায় বাজছে কথাগুলো। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ভুল শব্দ হতে পারে, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে নয়। তার মানে? বাচ্চা মেয়েরা এসব বুঝে না, থানায় গেলে বুঝতে পারবে। কে নেবে আমাকে থানায়? আমি? একটু ভেবে পুনরায় বলল, সোয়ান আসছে, তোমাকে নিয়ে থানায় পাড়ি দেবে। আমাকে ধরা অতটাও সহজ না। আমি ধরা দিয়েছি বলেই আপনি এতক্ষণ টিকে আছেন। এই স্বল্প সময়ে আমি আপনার লাশ ফেলে দেওয়ার ক্ষমতা রাখি। মৃত্যুর দুয়ারে পৌঁছে দিতে পারি আপনাকে। মাহিয়ান ঘাবড়ে যায়। মেয়েটার কথা তার শ্রবণ উপযোগী নয়। কেমন ভয় পাচ্ছে সে। নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে এখনো কিছু করলে না কেন আমায়? ভয় পাচ্ছ? ভয়? তাও আমি? ভয় শব্দটা তখন থাকে যখন হারানোর শঙ্কা থাকে, পাওয়ার ইচ্ছে থাকে। আমার কোনোটাই নেই। আমি কোনো নিরীহকে বা নিরপরাধকে শাস্তি দিই না। যারা বেঁচে থাকার অনুপযুক্ত তাদেরকে আগাছা মনে করে উপড়ে ফেলি শুধু। শব্দ আসছে গাড়ির। মাহিয়ান এক নজর দেখল সামনের দিকে। এক্ষুনি এসে হাজির হবে সোহান ও তার দলবল। মাহিয়ান যেন নিরুপায়। তার ইচ্ছে করছে না ধরিয়ে দিতে মেয়েটিকে। কোনো একটা বিষয় তাকে বাধা দিচ্ছে ভেতর থেকে। আচমকা মাহিয়ান ছেড়ে দেয় মেয়েটিকে। তুমি যেতে পারো ছায়াময়ী। আর এক মুহূর্তও দাঁড়ালো না মেয়েটি। চোখের নিমিষেই হারিয়ে গেল। এই মাত্র এখানেই ছিল, কোথায় গেল এত দ্রুত? সোহান গাড়ি থামিয়ে এগিয়ে এলো দ্রুত। কোথায় সে? মাহিয়ান এক ধ্যানে তাকিয়ে আছে দিঘির দিকে। সোহান আবারও তাড়া দিয়ে বলল, কোথায় কি? সোহান মাহিয়ানের কাঁধে ঝাঁকি মারে। কিছু বলবি? মাহিয়ানের হুঁশ ফেরে। কি হয়েছে ঠিক ঠাহর করতে পারছে না। হাতে থাকা স্ক্রুটি সোহানের হাতে ধরিয়ে দেয়। সোহান বিরক্ত হয়ে ওকে বকতে থাকে। আবারও হাত থেকে পালালো। তুই কি কখনোই একটা কাজও ভালো করতে পারিস না? আমি বুঝতে পারি না কেন তোর সাথে দেখা হয় মেয়েটার। স্কুটার তো পেয়ে গেছিস। এটা দিয়ে এখন তোর মাথা থেকে খুলিটা আলাদা করব। সোহান প্রচণ্ড রেগে যায়। রাগে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রওনা দিল পুনরায়। আমাকেও নিয়ে যা। মাহিয়ানের এমন কথা শুনে সোহানের গায়ে যেন আগুন ধরে গেল। ইচ্ছে করছিল তাকে চরম লেভেলের ছাপা খুশি মেরে আধা অজ্ঞান করে ফেলে রেখে যাক দিঘির পাড়ে। কোনো কথা না বলে প্রস্থান করলো সোহান। মাহিয়ান এখনো বিভোর। নিজেকেই নিজে বলছে, নাম তো ছায়াময়ী, তবে তার নিজস্বতা বলতে কি কোনো নাম নেই? সেটা কি আরো বেশি সুন্দর হবে? হবে হয়তো। মুহূর্তেই নিজেকে এমন অদ্ভুত চিন্তা করতে দেখে নিজেই অবাক হয়। ভাবনায় বিভোর হয়ে পথ ধরে বাড়ির দিকে। সকাল সকাল বিয়ের তোড়জোড় বড্ড বেশি। অনামিকা ঘুম ঘুম চোখ মেলে চারিদিকে তাকিয়ে আবারও ঘুমে তলিয়ে যায়। নিপা ওকে ডাকে, ওই ওঠ। ঘুমোতে দাও, জ্বালিয়েও না, একটু পরেই বিয়ে। সেটা আমি জানি। মনে হচ্ছে বিয়েটা আমার না, তোর। এমন কথা শুনে লাফিয়ে ওঠে অনামিকা। নিপার চক্ষু চড়ক গাছ। এই কি অবস্থা তোর? বলেই দীর্ঘ হাসল নিপা। হাসার কারণ না বুঝেই অনামিকাও হাসাতে যোগ দিল। নিপা হাসি থামিয়ে বলল, আমি তোর অবস্থা দেখে হাসছি, কিন্তু তুই কেন হাসছিস? তোমার হাসি দেখে। অন্য কারো হাসি দেখলে আমারও হাসি পায়, কিন্তু আমাকে দেখে তোমার হাসির কারণ কি? আয়নায় গিয়ে দেখ। আর শোন,
আমি বাইরে যাচ্ছি, তুই তৈরি হয়ে আয়, পানি আনতে যেতে হবে তো। নিপা চলে যেতেই অনামিকাও ভাবুক হয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আয়নায় নিজেকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। এ কী অবস্থা মুখের, কে এমনটা করলো? নিজেকে দেখে নিজেই ভয়ে চিৎকার করে উঠল অনামিকা। কেউ তার মুখে কালি দিয়ে আলপনা এঁকেছে যেন, মুখ ভর্তি কালির মেলা। রাগে সপ্তাকাশ প্রকম্পিত করে জোরালো বয়ান ছাড়ে। কে করেছে এমনটা? মিটিমিটি দরজার বাইরে থেকে কেউ হাসছে শুনতে পেল অনামিকা। মুখটা ক্লিন না করেই বের হয়ে আসলো। দরজার পাশে আলভিকে দেখে জলদয় শক্ত হয়ে আসে। কপলদয় ফুলিয়ে নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে রইল আলভি, সাথে রয়েছে তাহমিনা। মুখ টিপে দুজনেই হাসছে। অনামিকা ধমক দিতে যাবে, কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। আলভির দিকে তাকিয়ে নত কণ্ঠে বলল, সরি, আমি সরি। বলেই আবার ওয়াশরুমে চলে গেল। আলভি বোকার মতো দাঁড়িয়ে থাকে। তাহমিনা মুখ বাঁকিয়ে চলে যায়। তামাশাও ঠিক জমল না। হাত মুখ ধুয়ে বের হলো অনামিকা। আলভিকে এখনও ঘরে অপেক্ষা করতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আলভির থেকে কিছুটা দূরত্ব রেখেই অনামিকা পা ভাঁজ করে খাটের উপরে বসে পড়ল। আলভি রাগ বাড়িয়ে বলল, সরি কেন বললি তখন? অনামিকা লজ্জা এবং ভীত কণ্ঠে বলল, কালকের আচরণের জন্য আমার মাথা ঠিক ছিল না। এতটা বাজে আচরণ করেছি তোমার সাথে, আমার এমনটা করা উচিত হয়নি, তাই সরি বললাম। সে আমি মনে রাখিনি। তাহমিনা থেকে জানতে পারলাম কোনো কারণে তুই ডিপ্রেশনে ছিলি। তেমন কিছু না। আচ্ছা এটা বলো, তুমি সকাল সকাল এ ঘরে কি করছিলে? তাহমিনা কিছু দেখাবে বলে ডেকে এনেছিল। আমি তোকে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দিন দিনও খুব বিচ্ছু হয়ে যাচ্ছে। তা ঠিক। আলভি এক প্রকার উসখুস করছে, যেন সে কিছু বলতে চেয়েও পারছে না। অনামিকা তার ইতস্ততা টের পায়। পার্সে থাকা একখানা চকলেট এগিয়ে দিয়ে বলল, তুমি খুব ভালো চকলেট খাও আর হলুদের জন্য তৈরি হয়ে যাও। কথাটা বলেই জিভে কামড় দেয়। ইস, আমি তো ভুলেই গেছি, আমাকে পানি আনতে হবে। আমি তো এখনো তৈরি হইনি। ভাইয়া তুমি যাও এখন, আমার কাজ আছে। আমার কিছু কথা বলার ছিল। বলো কি? সময় হবে? আসলে আমি আর উপযুক্ত সময় পাবো কিনা জানি না, তাই বলে দিতে চাই। যেটা তো বিকেলেই চলে যাবে শুনলাম। কি বলবে বলো। আলভি প্রচণ্ড ঘামছে, আরক্ত হয়ে বলল, আমি কি দেখতে সুন্দর? এমন প্রশ্নের জবাবে কি বলবে অনামিকার মাথায় আসে না, কিন্তু উত্তর তো দিতেই হবে। বলল, মন্দ না। এক কথায় না হলেও দুই কথায় মেয়েরা এমন ছেলেকেই পছন্দ করবে। তোর পছন্দ হয়? কেন নয়, কি বলবে সেটা বলো। তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? হঠাৎ এমন প্রশ্ন? আমি নিশ্চয়ই আমার পার্সোনাল কথাগুলো কাউকে বলবো না। সে তুমি আমার ভাই হও আর যেই হও। যেহেতু আমি তোর আপন ভাই না, সেহেতু বলতে পারিস। না নেই, বয়ফ্রেন্ড দিয়ে আমার কাজ কি? আলভি খুশিতে গদগদ হয়ে বলল, তাহলে আমার রাস্তা ক্লিয়ার। অনামিকা এক প্রকার ব্যঙ্গ করেই বলে, রাস্তা ক্লিয়ার না ভেজাল আছে? ঝেড়ে কাশো, যা বলার সোজা বলো, আমার অনেকটা দেরি হয়ে গেল। আলভি আরেক দফা কপালের ঘাম মুছে চোখ মুখ খিচে বলল, তোকে খুব ভালো লাগে, তুই আমার প্রজাপতির আম্মু হবি? সবই বুঝলাম, কিন্তু এই প্রজাপতিকে? তিতলি। তিতলিটা কে? আমার মেয়ে। বিয়ে করলে কবে? মেয়ে হলোই বা কবে? আমি তোকে বিয়ে করলে আমার মেয়ে হবে, তার নাম তিতলি। তুই রাজি হয়ে যা, বাকিটা আমার দায়িত্ব। অনামিকা মুখ শক্ত করেই বলল, কালকেই নতুন হাই হিল কিনলাম। আমি আসলে বলতে চেয়েছিলাম আমি তোকে আমার বিয়েতে দাওয়াত দেব। তিতলির আম্মুর বিয়েতে আসবি কিন্তু। বলেই আলভি পেছনে অগ্রসর হয়। তাড়াহুড়োতে দরজার সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। কোনো রকমে নিজেকে উঠিয়ে দৌড়ে পালিয়ে গেল। অনামিকা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চেহারাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। আন মনে বলে উঠল, আর আমাকে ভয় পেল কেন? আমি কি দেখতে রাক্ষসীর মতো নাকি? উফ, পরপরই কপলে হাত বুলিয়ে বলল, কত সুন্দর আমি, কেউ আমাকে দেখে কেন ভয় পাবে? নিজেকে আনমনে এতটাও শান্ত দেখে অনামিকা নিজেও অবাক হয়ে যায়। অপরাধ করেছে সে, সব ভুলে এখন শান্ত থাকতে চায়। বিষাক্ত সময়গুলো কিছুতেই মনে রাখতে চায় না সে। পানি তুলতে বের হতেই অনামিকার নজর যায় সোহানের গাড়ির দিকে। মাথায় আগুন জ্বলে ওঠে ওর। আজকেও চলে এসেছে সোহান। সহ্য হচ্ছে না অনামিকার। কি করবে এখন? কিছুতেই তার সামনে পড়া যাবে না। হাতের কলসিটা তাহমিনার কাছে দিয়ে বলল, আমি যাব না রে, বড্ড মাথায় জ্বর আসছে।
তাহমিনা ফ্যাল করে দেখলো অনামিকাকে। মাথায় জ্বর আসে কি করে? অনামিকা আমতা আমতা করে বলল, জ্বর আসলেই তো মাথা ব্যথা করে, এটাকেই মাথার জ্বর বলা হয়। পড়াশুনো না করলে এই অবস্থাই হয়। সহজ কথাও বুঝিয়ে দিতে হয়। এখন আমি যাই, বাকিটা তুই সামলে নে। আরে দাঁড়া। অনামিকা আর এক মুহূর্তও দেরি করলো না, এক দৌড়ে ঘরে ঢুকে কপাট বন্ধ। সোহান এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখতে পায় না অনামিকাকে। পুরো বাড়িটা চক্কর দিয়ে এলো অনেকটা সময় নিয়ে, কোথাও দেখা মিলল না অনামিকার। পুরো সময় একবারের জন্যও কপাট খুলল না অনামিকা। দুপুর হয়ে এসেছে প্রায়। নাসিমা খুঁজতে এসেছে মেয়েকে। অনেকক্ষণ চোখের আড়ালে দেখে মেয়ের জন্য মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে, ডেকে বেড়াচ্ছে চারিদিকে। অনু, কোথায় গেলি? সোহানের কানে পৌঁছালো শব্দটা। অনু শব্দটাকে সে বড় করে অনামিকা সাজিয়ে নিল। নাসিমার দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম আন্টি। আচমকা সালাম শুনে অবাক না হয়ে পারল না নাসিমা। বলা নেই কোয়া নেই, হঠাৎ উড়ে এসে সোজা সালাম। ভালো করে পরখ করে বলল, কে তুমি? বড্ড চেনা মনে হচ্ছে। সোহান ঢোক গিলল। পুলিশ জানতে পারলে বিশৃঙ্খলা দেখা দেবে বা সমস্যা হতে পারে, তাই সানগ্লাসটা লাগিয়ে বলল, আমি আসলে অনামিকার কলেজ ফ্রেন্ড। বিয়েতে এসে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেল, কিন্তু এখন কেন জানি না পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু আমিও অনুকে কোথাও পাচ্ছি না। কোথায় যে গেল মেয়েটা? তুমি কি একটু ঘরের বাম দিকটা দেখবে? আমি না হয় বাহিরটা দেখি। অবশ্যই আন্টি, আমি এক্ষুনি যাচ্ছি। সোহান দ্রুত গতিতে ঘরে প্রবেশ করে। বাম দিকের রুমটাতে কপাট দেওয়া। আগ্রহবশত সোহান সেটাই আগে চেক দিতে চায়। দরজায় করাঘাত করে। প্রথম করাঘাতে অনামিকার শব্দ করে না। দ্বিতীয়বার আঘাত করতেই অনামিকা বলে উঠল, কে? সোহান মৃদু হাসে। শব্দ না করে পুনরায় দরজায় করাঘাত করে। বারবার কোনো কথা না বলে এভাবে দরজা ধাক্কানোয় অনামিকার পছন্দ হলো না। রেগে মেগে দরজা খুলে কিছু বলতে যাবে, তখনই সামনে সোহানকে দেখে রাগ যেন মাথায় চড়ে বসে। আপনি? হ্যাঁ আমি। কেন, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? কে বলো তো সে? বাজে কথা রাখুন। আপনি আজ আবার এখানে কেন? তোমাকে মনে পড়ছিল। কি? আমাকে কেন আপনার মনে পড়বে? আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? ছি ছি, এসব ফ্লার্ট আমি করি না, তবে তোমার সাথে করাই যায়। সত্যিকারের ফ্লার্ট। আপনার অনেক বেশি সাহস, আমারও কম না। বাট মনে হচ্ছে পুলিশ পেটানোর কাজটা আমাকেই করতে হবে আজ। বেরিয়ে যান, না হয় আমি আপনাকে। অনামিকা সোহানের গলা চেপে ধরতে যায়, পুনরায় থেমে যায়। এর আগে লেহেঙ্গায় পা আটকে সোহানের বুকে গিয়ে বাড়ি খায়। আমি কিন্তু হার্টের রোগী, মনে হচ্ছে আজ আমি শেষ। সোহান হাত দুটো প্রসারিত করে কথাটা বলল। অনামিকা সোহানের বুকে এভাবে পড়ে গিয়ে আরক্ত হয়ে যায়। পুরো শরীর কাঁপন দিয়ে ওঠে। নিজেকে সরাতে গিয়েও ফ্যাসাদে পড়ে। সোহানের শার্টের বোতামের সাথে চুল আটকে গেছে। সোহান নিজেকে সামলে নিয়ে বলল, সরে দাঁড়াও। অনামিকা চুল খোলার চেষ্টা করে। একদম সোহানের বুকের কাছে নিজেকে আবিষ্কার করে। লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে নেয়। চুল ছিঁড়তে হবে, না হয় বোতাম ছিঁড়তে হবে, যে কোনো একটা। সোহানের হৃদস্পন্দন বেড়ে যায়। ছেলে হয়েও কেমন কাবু হয়ে গিয়েছে সে। অনামিকা তার বুকের সাথে কেমন লেপ্টে আছে। এমন অবস্থায় সোহান নিজেকে সামলাতে চেয়েও পারছে না। ঘামছে খুব। কোনো উপায় না পেয়ে বোতামটি ছিঁড়ে ফেলে। তৎক্ষণাৎ বেরিয়ে যায়। বারান্দায় গিয়ে প্রাণ ভরে শ্বাস নেয়। এতক্ষণ তার শ্বাসরুদ্ধকর অবস্থা হয়েছিল। অনবরত ঢোক গিলছিল। বোতাম ছেঁড়া অংশটা এখন উন্মুক্ত। বুকের প্রতিটি লোমকূপে বয়ে চলেছে ঘাম। হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছে, মনে হলো এই বুঝি হৃৎপিণ্ডটা ফেটে চৌচির হয়ে যাবে। অনামিকা এখনও ঠাই দাঁড়িয়ে আছে। বিষয়টা বুঝতে তার কিছুটা সময় লেগে যায়। পুরুষালী শোয়াটা তার কাছে খারাপ মনে হয়নি। হঠাৎ মনে হয়ে যায় ভয়ঙ্কর সেই রাতের কথা। বিচ্ছিরি এক অনুভূতি ওকে গ্রাস করে নেয়। ফ্লোরে বসেই অঝরে কাঁদতে শুরু করে। খুব কান্না পাচ্ছে এই মুহূর্তে। নিজেকে আর দমিয়ে রাখতে পারেনি সে। একজন পুরুষ তার সর্বস্ব নিয়ে নিল, আরেকজন পুরুষ কেন তার জীবনে দখলদারি করছে? না, এটা কখনোই সম্ভব না, জীবৎকালেও না। অনামিকা ফ্লোরে বসেই কান্না জুড়ে দেয়। এমন সময় নাসিমা এসে হাজির হয়। মেয়েকে কাঁদতে দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কি রে মা, কি হয়েছে তোর? অনামিকা চোখের পানি লুকিয়ে নেয়। কাউকে নিজের দুর্বলতা দেখাতে চায় না সে। ফিরে যেতে চায় না অতীতের কোনো অধ্যায়ে। সোহানকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাহমিনা এগিয়ে আসে।
ঘর্মাক্ত অবস্থায় সোহানকে আবিষ্কার করে অবাক হয়। তেমন গরম তো পড়ছে না, সে ঘামছে কেন? সাত পাঁচ না ভেবে ঠান্ডা শরবত নিয়ে আসে সোহানের জন্য, এগিয়ে দেয় সোহানের দিকে। এই নিন জিজু, শরবত খেয়ে শান্ত হন। হ্যাঁ, সোহান পাশ ফিরতেই দেখতে পায় তাহমিনাকে। অসময়ে বর্ষণের মতো আবির্ভাব তাহমিনার। সোহান শরবতটা নিয়েই ঢকঢক করে পান করলো। সামান্য একটা মেয়ের স্পর্শে কেমন নাজেহাল অবস্থা সোহানের। আইন নিয়ে পড়ে থাকতে গিয়ে কখনো মেয়েদের স্পর্শে আসতে পারেনি, তাই হয়তো এমন অবস্থা হয়েছে। শান্ত হয়ে সোহান অনামিকার কাছে যায়। আরেক দফা সোহানকে দেখে সহ্য করতে পারে না অনামিকা। মা, ওনাকে যেতে বলো, আমি একটু একা থাকতে চাই। কি অলক্ষণের কথা, বন্ধুকে কেউ এভাবে তাড়িয়ে দেয় নাকি? হোয়াট? আমার বন্ধু উনি? পিছন থেকে তাহমিনা এসে বলল। না গো কাকি, উনি তো আপুর বয়ফ্রেন্ড। নাসিমা এমন কথার জন্য প্রস্তুত ছিল না। কী সব বলছিস তোরা? আর তুমি? তোমাকে আমার চেনা মনে হচ্ছে, কে বলো তো? কিছুক্ষণ পরই বলল। হ্যাঁ চিনেছি, তুমি তো সে ইন্সপেক্টরটা যে অনুকে ধরে নিয়ে গিয়েছিলে। সোহান মাথা চুলকে বলল। হ্যাঁ আন্টি, আপনি ঠিক ধরেছেন, আমি সে। তাহলে তুমি এখানে কেন? অনু আবার কিছু করলো নাকি? আমি না কিছু বুঝতে পারছি না। তাহমিনা পুনরায় বলল। উফ কাকি, তুমিও না কিছুই বোঝো না, উনি অনু আপুর বয়ফ্রেন্ড। নাসিমা ভাবুক হয়ে পড়ে, বলল। তুই আবার ওনাকে কবে থেকে আপু বলতে শুরু করলি? বয়ফ্রেন্ড হয়ে গেল, বিয়েও হবে, এই জন্য আমাকে তো শালিকা হয়েই আদায় করতে হবে সব, তাই আগে থেকে প্র্যাকটিস করছি আর কি। নাসিমা আর কথা বাড়ালো না, অনামিকার দিকে নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ। রাগ করা উচিত নাকি সোহানকে জামাই রূপে মেনে নেওয়া উচিত বুঝতে পারছে না নাসিমা। সোহানের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। অনামিকাকে প্রশ্ন করলো। তুই এত বড় বিষয়টা আমাদের থেকে লুকালি কেন? আসলে মা, যা ভাবছো তা নয়, এমন কিছুই না। উনি তো থাক, তোকে আর বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে নিয়েছি। তোর বাবার সাথে কথা বলছি আমি, সিদ্ধান্ত ওনার। নাসিমা বের হয়ে গেল ঘর থেকে। সোহান অনামিকার পাশে এসে বসলো, হালকা কেসে বলল। হ্যাঁ, এবার তাহলে আমাদের বিয়েটা হচ্ছে। আপনার সমস্যা কি বলুন তো আমাকে? কিসের বিয়ে, কার সাথে? আমার পিছু ছাড়ছেন না কেন? তোমার মা তোমার বাবার সাথে কথা বলে আমাদের বিয়ের কথা পাকা করবে। পিছু ছাড়ি কি করে? প্রেমিক ধরে নাও আমাকে। শার্টের বোতামটা লাগান। আমি তাকাতে পারছি না। অনামিকার নজর সোহানের উন্মুক্ত বুকের দিকে পড়তেই দৃষ্টি সংযত করে উক্ত কথাটা বলল। এহেন কথায় সোহান নিজেকে পর্যবেক্ষণ করে বোতামটা আগেই ছিঁড়ে গিয়েছে, এখন কি করার বলল। বোতামটা ছিঁড়ে গেছে। কিভাবে ছিল? ছেঁড়া জিনিস গায়ে দিয়ে এসছেন কেন? তুমি হয়তো ভুলে গেছো, তোমার জন্যই ছিঁড়তে হয়েছে। অমনি আমার দোষ দেওয়া শুরু করলেন। দোষ আপনার, আপনি কেন আমার সামনে ছিলেন? মানে কি? আমি সামনে থাকলেই কি আমার গায়ে পড়তে হবে? পড়েছি, বেশ করেছি। আপনি সামনে ছিলেন কেন? দরকার হলে আবার পড়ব। নাও পড়ো, আমিও চাই। তুমি তো আমার গায়ে ঢলে পড়তেই বেশি পছন্দ করো। মুখ সামলে কথা বলুন। এবার কিন্তু আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কথাটা বলতেই অনামিকা কারো হাসির শব্দ শুনতে পেল। জানালা বরাবর এগিয়ে গেল, দেখলো পেছনের জায়গাটায় আলভি কারোর সাথে খুব হেসে হেসে কথা বলছে। অনামিকা ঠোঁট বাঁকিয়ে পুনরায় ফিরে এলো। আলভির প্রতি তার রাগ হলেও হেসে উড়িয়ে দেয়। একটু আগে ওকে প্রপোজ করলো, আর এখন অন্য একটা মেয়ের সাথে ফ্লার্ট করছে। অনামিকা বিড়বিড় করে বলল। এরা পারেও বটে, সব সম্ভব এদের পক্ষে। একটা যেতেই আর একটা জোগাড় করে নেয়। সোহান তুড়ি মেরে বলল। কিছু ভাবছো নাকি? না, হ্যাঁ ভাবছি, মা বাবাকে ম্যানেজ করব কি করে। আপনি আমাকে অনেক সমস্যায় ফেললেন। এটা সমস্যার কি আছে? বিয়ে করে নেব আমরা, সব শেষ। কিন্তু আমি তো আপনাকে কোনো মতেই বিয়ে করব না। কেন করবে না? আমি কি দেখতে খারাপ নাকি? আমি সেটা বলিনি। আপনি দয়া করে চলে যান, আমি কোনো মতে সামলে নিব সবাইকে। তোমার কি হয়েছে বলো তো? আমি আসলেই চলে যেতে বলো। আমি তোমাকে পছন্দ করি, হতে পারি আমি একজন পুলিশ, তাই বলি কি আমার মনে প্রেম নামক কিছু থাকতে পারে না? আমি কি কাউকে ভালো? থেমে যায় সোহান, অশ্রু সজল হয়ে যায় তার চোখ দুটি, নিজেকে গুটিয়ে নেয়। অনামিকা লক্ষ্য করে সোহানকে। সোহান পুনরায় বলল। আমার কোনো সমস্যা থাকলে বলো, রিজনটা বলো আমাকে না গ্রহণ করার, আমি না হয় চলে যাব। সমস্যা তো আমার, আপনার নয়। সারা জীবন আমাকেই বয়ে বেড়াতে হবে নিজের ভুলের মাসুল।
সোহান অবাকান্বিত হয়ে তাকিয়ে থাকে অনামিকার চোখের দিকে। অনামিকা পুনরায় বলল, আপনি ভুল করছেন। আমি আর আপনি সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছি। প্রথমে আমি আপনার কথাগুলো ফান ধরে নিয়েছি। আমি বুঝিনি আপনি সিরিয়াস ছিলেন। এখন যেহেতু বুঝেই নিয়েছি তো না করছি। আমার আশেপাশেও আসবেন না। আমি আমার আশেপাশে কোনো ছেলেকে দেখতে চাই না। হয়তো একজন ঠকিয়েছে, তাই বলে সবাইকে দোষারোপ করা মোটেও ঠিক না। জানি না ওমর আর তোমার মাঝে ঠিক কি হয়েছিল, কিন্তু স্টপ। আমি ওর কথা শুনতে চাই না। একদম এর নাম মুখে নেবেন না কখনো। ওই নামটা আমি একবারের জন্য ভুলে যেতে চাই। সোহান আর কিছু বলল না। পানি এগিয়ে দিল অনামিকাকে। ধীর স্থির হয়ে বসলো অনামিকা। সোহান মৌনতা অবলম্বন করেই পাশে গুটিসুটি মেরে বসে থাকে। মাহিয়ান বসে বসে রাতে দেখা চোখ দুটি আঁকার চেষ্টা করছে। তার সমস্ত মন জুড়ে জায়গা দখল করে নিয়েছে দুটি চোখ। আঁকা শেষ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেটার দিকে। বিছানায় শুয়েও দেখতে থাকে সেটা। হঠাৎ জানালার কাঁচ ভাঙার শব্দ ভেসে ওঠে। মাহিয়ান এগিয়ে যায় জানালার দিকে। হন্তদন্ত হয়ে কেউ একজন ওর ঘরে ঢুকে। ঠাহর করার আগেই সে পর্দার আড়ালে যায়। দরজায় টোকা পড়ে। অ্যাপার্টমেন্টে মাহিয়ান একা। নোমান বা পরিবার নেই। সবাই মিলে ময়নামতি জাদুঘরে গিয়েছে ঘুরতে। আসতে দেরি হবে। মাহিয়ান দরজা খুলে দিতেই 3জন সিআইডি অফিসার ঢুকলো। একজন বলল, স্যার এখানে কেউ এসেছিল? ঘরটা কি খুব বড়? দেখেই বোঝা যাচ্ছে। আমি ছাড়া আর কেউ নেই। যদি থাকতো তাকে আমি ঠিক কোথাও জায়গা করে দিতাম। সরি স্যার, আসলে এদিকে এসেছিল। একজনের নজর যায় ভাঙা জানালার দিকে। স্যার এটা কিসের? একটু আগে কেউ ভাঙার চেষ্টা করেছিল। আমি জানলার কাছে যাওয়ায় চলে গেছে। আচ্ছা, আমরা তাহলে আসি। অবশ্যই। অফিসাররা চলে যেতেই মাহিয়ান যেন হাফ ছেড়ে বাঁচছে। বলে উঠল সোজা, ভাগ্যিস আমার ঘরের পর্দাগুলো কালো। তুমি নিজেও কালো, তাই বোঝা যায়নি। কিছু না বলে আড়াল থেকে বেরিয়ে আসে মেয়েটি। ভাবলেশহীন ভাবেই মাহিয়ান বলল, ভাগ্যিস আমার ঘরের পর্দাগুলো কালো, তুমি নিজেও কালো, তাই বোঝা যায়নি। তুমি আগে থেকেই জানতে এটা আমার অ্যাপার্টমেন্ট। এটাও জানতে আজ বাড়িতে কেউ নেই। আবার এটাও জানতে আমি তোমার কথা বলবো না কাউকে। তোমার এত কনফিডেন্স এলো কি করে? আমি যদি নিজেই তোমাকে এমন ধরিয়ে দিই? নো। অবাক কাণ্ড! তুমি মনে হয় আমাকে বোকা মনে করো। শিওর। কি? নাথিং। চা খাবে? একদম সলিড গরম আছে, খেতে পারবে। লাভ টু প্লে উইথ ফায়ার। দিস ইজ নাথিং হট। আই মাস্ট গো নাও, শর্ট টাইম। মেয়েটি জানালা দিয়ে লাফ দিতে যাবে তখনই পেছন থেকে হাত টেনে ধরে মাহিয়ান। কে তুমি? পরিচয় দিয়ে যাও। লিভ মি। আই ফিল সামথিং আনকমফোর্টেবল। মাহিয়ান ছেড়ে দেয়। বলো না, কে তুমি? মেয়েটি লাফ দেওয়ার পজিশন স্থির রেখেই সামনে ফেরা অবস্থায় কাঁধ হালকা ঘুরিয়ে বলল, অরুণিকা। আর এক মুহূর্তও দেরি না করে লাফ দেয়। এক নিমিষেই যেন হাওয়া। কোন দিকে গিয়েছে বলা মুশকিল। আর সেটা যদি হয় মাহিয়ান, তাহলে আদৌ গিয়েছে কিনা সেটাও তার গোচরে নেই। সে নামটাকে নিয়েই মেতে রয়েছে। সন্ধ্যায় সোহান আসে দেখা করতে মাহিয়ানের সাথে। অ্যাপার্টমেন্টের দরজা খোলা দেখে সহজেই ঢুকে পড়ে ভেতরে। একবার ডাকলো মাহিয়ানকে। সে নিজের ঘরে শুয়ে ছবিটার দিকে ধ্যান ধারণা নিয়ে তাকিয়ে আছে। পাশে ছোট্ট করে লিখে রেখেছে, অরুণিকা। সোহান এগিয়ে এসেই তার হাতে থাকা কাগজটা নিয়ে নেয়। একজোড়া মেয়ের চোখ দেখে বাঁকা চোখে তাকায় মাহিয়ানের দিকে। কে রে এটা? কারো জিনিসে না বলে হাত দেওয়া নিষেধ। দিয়ে দে বলছি। আগে বল, অরুণিকা কে? আমাদের ভাবি নিশ্চয়ই। মুখেও আনিস না ভাই। জানতে পারলে আমার মুখ একদম স্ক্রু দিয়ে সেলাই করে দেবে। কিন্তু কে বলবি তো? আমি না তোর বন্ধু, বন্ধুকে সব বলতে হয়। ঠিক তো। শোন, এটাই হচ্ছে সেই সিরিয়াল কিলার। মজা নিস না, সত্যি বল। আমি সত্যি বলছি। আমি শুধু তার চোখ দেখেছি। আর নামটা কার? সোহানের ঝাঁঝালো কণ্ঠ। ভয় পেয়ে যায় মাহিয়ান। বলল, আমার গার্লফ্রেন্ডের নাম। সোহান বিরক্তি প্রকাশ করে। গার্লফ্রেন্ডের নামের সাথে সিরিয়াল কিলারের কি সম্পর্ক? মাহিয়ান কোনো রকম ভেবে বলে, আমি আসলে চাইছিলাম অর্ণিমার সাথে মেলে কিনা ওকে। কবে আবার গার্লফ্রেন্ড বানালি বললি না তো? আজই বানালাম। বলবো কখন। সত্যি কি মিলছিল? তোর গার্লফ্রেন্ডের ছবি দে তো। মাহিয়ান ঢোক গিলে। এখন গার্লফ্রেন্ডের ছবি আনবে কোথা থেকে? মিথ্যে বললেই ধরা খেয়ে যায়। তাই সর্বদা সত্যি বলা উচিত। এখন এই উপদেশটা মনে পড়ল। মাহিয়ান বলল, অরুণিমা পর্দা করে, আমি কি করে ছবি দিই? আমার কাছেও নেই। দেখা হলে দেখা হয় আর কি।
পর্দা করে প্রেম? বাহ, ভালো। আচ্ছা আমি আসি, একটু কাজ আছে। থাক তবে। তাড়াতাড়ি যা। কি? বলেছি সাবধানে যা। সোহান ছবিটা নিয়েই চলে গেল। দ্রুত পুরনো সব ফাইল রেকর্ড বের করলো, কোথাও কিছু পেল না। এক পর্যায়ে ছবিতে থাকা চোখ দুটো স্ক্যান করে, একজন আর্টিস্টের সাহায্যে কতগুলো ভঙ্গিতে আঁকানোর চেষ্টা করে। সব ধরনের রেকর্ডকৃত অপরাধীর সাথে মিলিয়ে দেখে, কারোর সাথে মিলছে না। হঠাৎ তার খেয়াল পড়ে অনামিকার কথা। অনেকটাই মিল পেল অনামিকার সাথে। সোহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে আরও খুঁটিয়ে দেখে নিজেকেই বলল, কিছুটা মিল তো আছেই, পুরোটা না। অনামিকাই কি তাহলে এসব করে বেড়াচ্ছে? এটা অবিশ্বাসের একটা পর্যায়ে রেখে সে সমস্ত মানুষের আই স্ক্যান করতে থাকে। এক পর্যায়ে পেয়েও যায়। অরুণিকা নামক কারো একজনের সাথে হুবহু মিলে যায়। বাড়ির উঠোনে চেয়ার পেতে মনমরা ভঙ্গিতে বসে আছে অনামিকা। সোহান এসেই হ্যাচকা টানে তাকে উঠিয়ে ফেলে। এমন অসভ্য আচরণ দেখে অনামিকা আঁতকে ওঠে। প্রচণ্ড রাগে ফেটে পড়া ভাব নিয়ে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয় সোহানের হাত থেকে। একটু বাইরের দিকে চলো। আমি কেন আপনার সঙ্গে যাব? কথা আছে, এক্ষুনি আসো, না হয় বেঁধে নিয়ে যাব। অনামিকা আর কোনো কথা না বাড়িয়ে কিছুটা আবছাই যায় সোহানের সাথে। দেখুন, শুধুমাত্র বাড়ির লোক জানবে বলে আমি আপনার সাথে এখানে এসেছি। যা বলার ফার্স্ট বলুন, আমার এত সময় নেই। সোহান হাতে থাকা আর্ট পেপারটা এগিয়ে দিয়ে বলল। এই চোখ দুটো তো তোমার, তাই না? অনামিকা কিছুক্ষণ দেখে বলল, হ্যাঁ, কিন্তু আপনি এটা নিয়ে কি করছেন? সব বুঝতে পারবে। তারপর একটা ছবি এগিয়ে দিয়ে বলল। এটাও নিশ্চয়ই তুমি? অনামিকা দেখল ছবিটা, বলল, হ্যাঁ, এটা আমি। কিন্তু আপনি আবার ছবি দেখে কি প্রমাণ করতে চাইছেন? এটাই যে, যাকে এতদিন ধরে খুঁজে মরছি সেই তুমি। আমার নাকের ডগায় ছিলে, অথচ আমি চিনতে পারিনি। আমার ভীষণ অবাক লাগছে, তোমার মতো মেয়ে এসব করছে, তাও আমাকে ফাঁকি দিয়ে, আমারই চোখের সামনে। অনামিকা না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কিছুই বুঝতে পারছে না সে। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমাকে কি বুঝিয়ে বলবেন? এটাই যে, আমাদের দেশে যে আতঙ্ক ছড়িয়েছে তা তোমার কাজ। এত এত ছেলেদের খুন করছো তুমি। অনামিকা যেন আকাশ থেকে পড়ল। কি এসব কি বলছেন? মনে হচ্ছে আপনার মাথাটা গেছে। মিস অনামিকা ওরফে অরুণিকা, আপনার খেলা শেষ। এবার আপনাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। বলেই সোহান অনামিকার হাত চেপে ধরল। কি করছেন আপনি? আমি ব্যথা পাচ্ছি, ছাড়ুন বলছি। আমি কোনো খুন করিনি। অনামিকা টানাটানি করছিল। সোহান ওকে টেনে নেওয়ার চেষ্টা করে। অনামিকা সুযোগ বুঝে দৌড় মারে। পেছন পেছন সোহান পিস্তলটা বের করেই অনামিকার দিকে তাক করে। দাঁড়িয়ে যাও, না হয় ফায়ার করতে বাধ্য হব। অনামিকা না দাঁড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সোহানও পেছন পেছন যায়। অনামিকা তাড়াহুড়ো করতে গিয়ে উঠোনে থপাস করে পড়ে যায়। সোহান তৎক্ষণাৎ ওর কাছে যায়। পালাতে পারবে তুমি? কি ভেবেছো কি? অনামিকা হাউমাউ করে কেঁদে ওঠে। সোহান হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। অনামিকা হাত না ধরে নিজে নিজেই উঠে যায়। সোহান খপ করে তার হাত চেপে ধরে। মনে রেখো, তুমি ইন্সপেক্টর সোহানের হাতে পড়েছ। আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী ছাড় পাইনি। সোহান অনামিকার হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। অনামিকা ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে কামড় বসিয়ে দেয়। ব্যথা হজম করেও সোহান অনামিকার হাত ছাড়ে না। অনামিকা পুরো শরীরে শক্তি ব্যবহার করে কামড়ে ধরে, যেন আজ 32টা দাঁতের শক্তি সোহানকে ব্যবহার করেই প্রমাণ করবে। সোহান ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অনামিকা ছাড়ে না। কিছুক্ষণ পর নিজেই ক্লান্ত হয়ে ছেড়ে দেয়। সোহানের হাতে দাঁতগুলো যেন বসে গেছে, রক্তের মতো দাগ, আর একটু হলেই ফিনকি দিয়ে রক্ত পড়ত। সোহান এক ঝটকায় অনামিকাকে গাড়িতে বসিয়ে দিয়ে সিটবেল্ট শক্ত করে লাগিয়ে দেয়। দ্রুত নিজেও বসে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ে। শব্দ পেয়ে মাহিয়ান দরজা খুলে দেয়। লাগেজ হাতে সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মাহিয়ান উপর থেকে নিচ পর্যন্ত তাকে পরখ করে বলল, কাকে চাই আপু? কে আপনি? আমি তাইপান। 416 নাম্বার ফ্ল্যাট কোনটা? তাইপান কারো নাম হয়? যাই হোক, পাশেরটাই 416। কালির শার্ট পরেছিল হয়তো, তাই লেখাটা দেখা যাচ্ছে না। ধন্যবাদ দাদা। কি বললেন আপনি? আমাকে কি আপনার বৃদ্ধ মনে হয়? আমি তো এখনো বিয়েটাই করলাম না। ভাই, ভাই ঠিক হবে হয়তো। এখন ঠিক আছে তাইপান,
আপনি আপনার ঘরে যান। অনামিকাকে আটকে রেখে সোহান পাহারা দিচ্ছে। অনামিকার ইনোসেন্ট চেহারা দেখে তার কাছে অপরাধী বলে মনে হচ্ছে না। ইতিমধ্যে মিডিয়ার লোকজন এসে হাজির। তারা অপরাধী অর্থাৎ অনামিকাকে দেখতে চায়, কারণ কিছুক্ষণ পূর্বেই পুলিশ টিম খবর দিয়েছে অপরাধী ধরা পড়েছে। এমন অবস্থায় স্থানীয় পুলিশ স্টেশনে খুব ভিড়। মিডিয়ার লোকজন খবর ছাপানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সোহান উঠে গিয়ে অনামিকার কাছে যায়। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে অনামিকাকে। সোহান পাশাপাশি চেয়ারে বসে কেঁদেই চলেছে অনামিকা। সত্যি বলে দাও, শাস্তি কমানো হবে। অবশ্য যে অপরাধ করেছো তার শাস্তি তো ফাঁসিই হবে, হয়তো কিছুদিন পেছানো যাবে সেটা। আমি কিছু করিনি, খুন করিনি আমি। 25 জন লোককে কি তাহলে তোমার আত্মা খুন করলো? ছবিটার সাথে তোমার পুরোপুরি মিল পেলাম, কিন্তু এটা বলো অরুণিকাকে? সোহানের হঠাৎ মনে হলো মাহিয়ান তাকে বলেছিল অরুণিকা তার গার্লফ্রেন্ড। আচমকা উঠে যায় সোহান। ফোন বের করে কল করে মাহিয়ানকে। প্রথমবারে কল ধরে না মাহিয়ান, দ্বিতীয়বার ধরে। মাহিয়ান কিছু বলার আগেই সোহান ওকে বলতে বসলো, অরুণিকা তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ। আমাকে মিথ্যা বলবি না, আমি আসছি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করব। কিন্তু আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। মানে একটু আগে না বললি আছে? মিথ্যে বলছি ভাই, আমি ভয় পেয়ে বলেছি অরুণিমা আমার গার্লফ্রেন্ডের নাম। অরুণিমা সেই সিরিয়াল কিলারের নাম। সোহান কলটা কেটে দেয়। তার কাছে এখন সব পরিষ্কার। তার মানে অনামিকাই অরুণিকা সেজে এত এত খুন করছে। সোহান বাধা অবস্থায় অনামিকার একটি ছবি তুলে মাহিয়ানের কাছে পাঠিয়ে দেয়। মেসেজে বলে দেয়, একে চিনিস কিনা? সাথে সাথেই রিপ্লাই আসে, তো আমার সামনেই আছে এখন। সোহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনামিকা তো তার কাছেই, সামনে বাধা অবস্থায়। তাহলে মাহিয়ান কার কথা বলছে? সোহান বলল, মজা করিস না, তুই তাকে চিনিস? আরে ইয়ার, মজা করব কেন? আমি তো ড্রেনের পাশে বসে আছি, আর ছাদে মেয়েটি রেলিং ধরে দাঁড়িয়ে আছে দেখছি অনেকক্ষণ। সেই কখন থেকে দেখছি ওপরে তাকিয়ে আছে সে, মনে হচ্ছে দিনের বেলা তারা গুনছে। তুই ভালো করে দেখেছিস? হ্যাঁ বললাম তো, একটু আগেই তার সাথে আমার কথা হলো। নাম বলেছিল তাইপান। তুই বল, এটা কারো নাম হয়? সোহানের মাথা ধরে আসে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মাহিয়ান বলল, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, মেয়েটাকে জেলে আটকে রাখা হয়েছিল কেন? এটা কখনের ছবি? এখন এই ছবিটা তুলে দিলাম, ওয়েট আমি তোকে ভিডিও কল করি। সোহান মাহিয়ানকে ভিডিও কল করে। অনামিকাকে দেখে আটকে উঠে মাহিয়ান। হুবহু একই দেখতে দুজন, একজন ফোন কলে, অন্যজন তার সামনে। এটা কি করে সম্ভব? এতক্ষণে তাইপান নামক মেয়েটি নেমে এসেছে নিচে, নিজের ঘরে চলে গেছে। মাহিয়ান দৌড়ে এসে দরজা ধাক্কায়। দরজা খুলে দিতেই মাহিয়ান সোহানকে দেখায় তার প্রতিচ্ছবি। মাহিয়ান এবং সোহান দুজনেই চরম অবাক। তাইপান এমন অবস্থা দেখে ভ্রু কুঁচকে ফেলে। এই যে আপনি কেন ভিডিও কলে কাউকে আমার চেহারা দেখাচ্ছেন? সমস্যা কি আপনার? মাহিয়ান অনামিকার ছবি দেখিয়ে বলল, এটা কি আপনি? চিন্তার ভাঁজ দেখা গেল তাইপান নামক মেয়েটির কপালে। মুহূর্তেই তা পরিবর্তন করে বলল, তাতে কি হয়েছে? একরকম দেখতে পৃথিবীতে অনেক মানুষই আছে। বলেই মেয়েটি দরজা বন্ধ করে দেয় মাহিয়ানের মুখের উপর। মাহিয়ান নিজের ঘরে গিয়ে আইস প্যাক দিতে থাকে মাথায়। অন্যদিকে সোহান নিজের ল্যাপটপ নিয়ে বসে অনামিকার সমস্ত ব্যাকগ্রাউন্ড বের করে। অবাক করার বিষয় হলো অনামিকার বিষয়ে তেমন কিছুই তার নজরে আসে না। সোহান আবার ছুটে যায় অনামিকার কাছে। অনামিকা এখনো কাঁদছে। সোহানকে দেখে বলল, আপনার নাকি আমাকে ভালো লাগে, অথচ ভালো লাগার মানুষকেই কষ্ট দিচ্ছেন। তার মানে সব ছলনা ছিল। আমি কতবার বললাম আমি খুন করিনি, বিশ্বাস করছেনই না। বলেই হু হু করে উঠে। সোহান কঠোর গলায় বলে, এসব কথাই আমি গলছি না, তোমাদের মতো মেয়েদের চেনা বড় দায়। যাই হোক, সত্যি বলো অরুণিকা কে? অরুণিকার কথা শুনে অনামিকার শরীর শীতল হয়ে আসে। বারবার কেন সোহান এই অরুণিকার বিষয়ে জানতে চায়। সোহান পুনরায় বলে, তুমি অরুণিকা? অনামিকার আড়ালে অরুণিকা সেজে অপরাধ করে বেড়াচ্ছ কি, তাই তো? আমি কিছু করিনি, আমি অরুণিকা নই। হঠাৎ কল আসে সোহানের। ফোন কানে দিতেই ওপাশ থেকে একজন বলল, স্যার, অরুণিকা বেঁচে নেই। 1 বছর আগে সে সুসাইড করেছিল। আপনি হয়তো ভুল করে কাউকে ধরে এনেছেন। কথাটা শুনতেই সোহানের দাঁত কপাটি স্থির হয়ে যায়। বোবার মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। নিজেকে সামলাতে পারছে না।
মনে হচ্ছে মাটিতে লুটিয়ে পড়বে। শুধু অস্ফুট স্বরে উচ্চারণ করলো, হাউ ইজ দিস পসিবল? রাত অনেকটা গভীর হয়েছে। মাহিয়ান হরর মুভি দেখছিল। পপকর্ন খেতে খেতে মুভি দেখাটা তার শখের মধ্যে একটি। হঠাৎ তার মনে পড়ে তাইপান নামক মেয়েটির কথা। আসার পর থেকে সে একবারও বের হয়নি। রান্না করবে কি করে? সে তো নতুন এসেছে। আদৌ কি সে খেয়েছে? মাহিয়ানের মানবতা জাগ্রত হয়। কিছু একটা ভেবে তাইপানের দরজায় টোকা দেয় আস্তে করে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে পুনরায় টোকা দেয়। এত রাতে একটা মেয়ের দরজায় এসে তার কেমন অস্বস্তি হচ্ছিল, তবুও পুনরায় করাঘাত করে। দরজা খুলে যায়। তাইপানকে দেখে মাহিয়ানের কেমন খটকা লাগে। আশ্চর্য বিষয়, রাত 2টোর সময় মেয়েটা দরজা খুলে দিল, অথচ তাকে কেমন চাঙ্গা লাগছে, যেন সে এখনো ঘুমোতেই যায়নি। কি এমন রাজকার্য করছিল সে এত রাতে? তাইপান সন্দেহ জড়িত কণ্ঠে শুধায়, আপনি এই মুহূর্তে কিছু চাই? মাহিয়ানের হুঁশ ফিরে লাজুক হেসে বলল, আপনি মনে হয় রাতে কিছু খাননি। হ্যাঁ, আসলে বাইরে যাওয়া হয়নি। কিছু মনে না করলে আপনি আমার অ্যাপার্টমেন্টে আসতে পারেন। আমি আর একটু পরে ডিনার করব। এটা আমার স্বভাব। তাইপান কিছু একটা ভাবলো, তারপর বলল, মন্দ নয়। চলুন। মাহিয়ান তাইপানকে নিজের ঘরে নিয়ে আসে। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি।